হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। গল্পটা শুরু হয় কলকাতার বালিগঞ্জ প্লেস থেকে। রাজীব আর শেখর দুই প্রাণের প্রিয় বন্ধু। দুজনের বন্ধুত্ব সেই স্কুল লাইফ থেকে, দুজনের স্কুলিং অ্যাসেম্বলি অফ গড চার্চ থেকে। একে অপরের বাড়িতে অবাধ যাতায়াত, ঘোরা, বেড়ানো। ওদের দুজনের বাড়ি বালিগঞ্জ প্লেসে। রাজীবের পরিবারে ওরা 3 জন সদস্য, ও ওর মা আর বাবা। শেখরের বাড়িতে 2 জন সদস্য, ও আর ওর মা। ওর বাবা ছোটবেলাতে মারা গেছেন কোনো এক অসুখে। স্কুল জীবন শেষ করে এখন রাজীব আর শেখর ভিন্ন কলেজে ভর্তি হয়েছে। আগের মতো আর দেখা সাক্ষাৎ না হলেও দুই বন্ধুর কথাবার্তা হয় অবাধ। আর শনিবার রবিবার তারা বাইরে বেরোয় ঘোরাঘুরি করার জন্য। তখন দুইজনের কলেজেই ছুটি, 1 মাসের জন্য। একদিন রাজীব হঠাৎ টেলিফোন করে চলে আসতে বলল শেখরকে ওদের বাড়িতে। কিছু বেশ জরুরি কথাবার্তা আছে। শেখর আর কি করে, অগত্যা বন্ধুর ফোন পেয়ে ঘন্টা খানেকের মধ্যেই রাজীবের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওরা যখন ঘরে এসে বসলো, তখন আর ধৈর্য ধরতে না পেরে শেখর বলেই ফেলল, আসল কথা কি? এত জরুরি তলব? কিছু কি হয়েছে? রাজীব শেখরের এত উৎকণ্ঠা ভরা প্রশ্ন শুনে কিছুক্ষণ গম্ভীর থেকে প্রায় এক প্রকার হেসেই ফেলল। আরে ঘাবড়াবার কোনো কারণ নেই, ভালো খবর আছে। জানোই তো, আমার এক দুঃসম্পর্কের মামা, যিনি বসিরহাটে থাকেন। ওখানে মামা একটা ধনী পরিবারের বাড়িতে কাজ করত। তো মাস কয়েক হলো মামা বিদেশ গেছে অন্য একটা কাজে। আর এই গরমকালে ওই পরিবার ও এখানে থাকে না, তাই বছরের এই সময়টা বাড়ি ফাঁকায় পড়ে থাকে। মামা বিশেষভাবে লিখেছে আমরা যদি পারি একবার ওই জায়গাটা ঘুরেও আসি, আর দিন কয়েকের জন্য বাড়িটাতেও থেকে আসি। শেখর এতক্ষণ সব শুনে বলল, ও এই ব্যাপার, এ তো খুব ভালো খবর। এখন এমনিতেই কলেজ বন্ধ, একটু বাইরে কোথাও শহরের কোলাহল থেকে দূরে ঘুরে এলে মন্দ হয় না। তার ঠিকানা কিছু দেয়া আছে? আর ওই বাড়ির লোকেরা তো এখন নেই। চিঠির কথার মতো তালে আমরা কিভাবে কার কাছে গিয়ে উঠব? রাজীব বলল, মামা সব আগের থেকেই বলে দিয়েছে। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে হাসনাবাদ লোকাল। ওই ট্রেনে করেই আমরা নামব বসিরহাট স্টেশনে। স্টেশন পেরিয়ে রাস্তার দিকে অগ্রসর হলেই টোটো বা রিক্সা চোখে পড়বে। সেই টোটোতে করেই যেতে হবে মালতীপুর। ওখানে পৌঁছেই একটা মাঠ পেরোলেই পড়বে সাইমন সাহেবের বাড়ি, যে কেউ বললে দেখিয়ে দেবে। এই কথোপকথনের পর ওরা ঠিক করলো অ্যাডভেঞ্চার হিসেবেই একবার ওই জায়গা থেকে ঘুরে আসবে। ওরা ঠিক করলো শুক্রবার ভোর ভোর বেরোবে, হাতে 2 দিন পাওয়া যাবে। সেই 2 দিন শনিবার আর রবিবার ওখানে কাটিয়ে জায়গাটা ঘুরে দেখে সোমবার ভোরের গাড়িতে ফিরে আসবে। ওরা যে যার বাড়িতে যাওয়ার কথা বলে দিল।
রাজীব ওর মামাকে একটা চিঠি লিখে জানিয়ে দিল ওরা ওইখানে যাচ্ছে। হাতে মাত্র 2 দিন সময়, টুকটাক গোছগাছ করে নিল ওরা দুজনেই। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই ওদের দুজনের সময় কাটতেই চায় না। এইভাবে 2 দিন অগ্রসর হয়ে শুক্রবার এলো। ভোরের সময় শহরের রূপ চোখে লাগার মতো, আর তার সাথে ভোরের কুয়াশা। শিয়ালদা স্টেশনে পৌঁছে ওরা দুজন ভোর 6টার হাসনাবাদ লোকাল ধরল। বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে যথারীতি সময় ওদের যাত্রা এগোতে লাগলো। বসিরহাট পৌঁছাতে লাগে 2 ঘন্টা। 8:30টার সময় ওদের ট্রেন গন্তব্যতে পৌঁছালো। বসিরহাট স্টেশন তা বাকি স্টেশনগুলোর মতো ব্যস্ততাপূর্ণ নয়। কয়েকজন লোক প্ল্যাটফর্মে, দূরে কয়েকটা ছোট টিনের দোকান, পাশে একটা ছোট টিকিট কাউন্টার। অন্য স্টেশনের মতো এই স্টেশনে সেরকম কোনো শোরগোল নেই। রাজীব আর শেখর স্টেশনের বাইরে অগ্রসর হলো। বাইরে আকাশ মেঘলা করে এসেছে। সকাল থেকে আজ আকাশটা মেঘলা। বাইরে মেন রাস্তায় সেরকম কোনো দোকানপাট খোলা নেই, শুধু একটা পান সিগারেটের দোকান নজরে পড়ল। রাজীব এগিয়ে দোকানে গিয়ে একটি সিগারেট ধরালো আর দোকানের লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, মালতীপুর জায়গাটা কত দূর এখান থেকে? আর বাইরে কোনো রিক্সাওয়ালা বা টোটো দেখা যাচ্ছে না। দোকানদার বলল, মালতীপুর প্রায় ঘন্টাখানেকের পথ, আর এখানে খুব সচরাচর টোটো বা রিক্সা দাঁড়ায় না। তোমরা এগিয়ে যাও, রাস্তায় পেয়ে যেতে পারো। অগত্যা আর উপায় না দেখে সামনের দিকে এগোতে লাগলো ওরা। কিছু দূর এগোতেই দূর থেকে একটা খালি রিক্সা ওদের দিকে অগ্রসর হচ্ছে দেখল। ওরা টোটো তাকে থামিয়ে মালতীপুরের নাম বলল। প্রথম এই আচমকা ওদের মুখে মালতীপুরের নাম শুনে যেতে ইতস্তত করলেও ওরা চেপে ধরাতে যেতে বাধ্য হলো। ওরা রিক্সাতে উঠে গন্তব্যের দিকে অগ্রসর হলো। বাইরে তখন আকাশ কালো করে মেঘ জমেছে। অঝোরে বৃষ্টি শুরু হয়েছে মিনিট 20 আগে। রিক্সা মালতীপুরের দিকে এগিয়ে চলেছে। বাইরে চারিদিকটা জমাট অন্ধকার হয়ে রয়েছে কালো মেঘের কারণে। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা থামল। তখন চারদিকটা ভালো করে দেখতে পেল ওরা। চারিদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ গাছপালায় ভর্তি। দুপাশে মাঠ আর ধান ক্ষেত। জায়গাটার যত প্রশংসা করা যায় তত কম। দেখতে দেখতে ওরা একটা মাঠের সামনে এসে দাঁড়ালো। ওদের রিক্সা ওখানেই থেমে গেছিল, কারণ ওই জায়গাটি হলো মালতীপুর। ওদের রিক্সা আর এগোবে না। ওদের এখান থেকে নেমে মাঠ পেরিয়ে একটু এগিয়ে গেলেই ওদের গন্তব্য পেয়ে যাবে। অগত্যা রিক্সার ভাড়া মিটিয়ে রাজীব আর শেখর সামনে দিকে এগোতে লাগলো। মাঠটা অনেকটা বাচ্চাদের খেলার মাঠের মতো। কিছুক্ষণ আগে অনেকখানি বৃষ্টি হওয়ার ফলে এখন পুরো মাঠটায় ভিজে স্যাঁতস্যাঁতে। তাই সন্তর্পণে দেখে মাঠটা পেরোলো ওরা। মাঠটা খুব বেশি বড় ছিল না, তাই পেরোতে বেশি সময় লাগলো না ওদের। এরপর ওরা সামনে একটা ছোট বাগান মতো দেখলো, আর বাগানটা যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা প্রকাণ্ড দোতলা বাড়ি। ওদের আর বুঝতে বাকি রইল না ওটাই সাইমন সাহেবের বাড়ি। এতক্ষণ আসার এই পথে সেরকম খুব একটা বাড়িঘর ওদের চোখে পড়েনি, কিন্তু ওরা সব থেকে অবাক। গ্রামের মতো পরিবেশের এত ভেতরে এত সুন্দর একটা বাড়ি। তখন আকাশ অনেকটা পরিষ্কার হয়ে এসেছিল, আর তাতেই ওরা বাড়ির শোভা দেখে মুগ্ধ। বাড়িটা অনেকটা আগেকার দিনের গির্জার আকারে তৈরি করা। বাড়ির সামনে এই লাগোয়া একটা ছোট বাগান, যাতে নানা রকমের ফুলের থেকে শুরু করে 2-1টা গাছও রয়েছে। বাড়িটা দেখেই বোঝা যায় অনেক পুরনো কিছু একটা, এতটাও তার সৌন্দর্য নষ্ট হয়নি।
ওরা দুজন বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হলো। বাড়ির দরজাটাও অনেকটা আগেকার দিনের রাজবাড়ি বা জমিদার বাড়ির ফটকের মতো। ওরা দরজা ধাক্কা দেওয়ার পর কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। কেউ কি শুনতে পেল না নাকি এরকম যখন ভাবছে আর আরেকবার ধাক্কা মারতে যাবে, আচমকা দরজাটা খুলে গেল আস্তে আস্তে। ওরা বেশ অবাক হয়ে পড়ল, কারণ দরজা খুলে গেলেও ওরা ভেতরে কাউকেই দেখতে পেল না। ওই ব্যাপারটা ওরা চমকে গেল, ভেতরে কেউ না থাকলে দরজাটা খুলল কে? ওরা এরকম ভাবছে, হঠাৎ তখনই ভেতরে দরজার আড়াল থেকে একটা রোগা জীর্ণকায় বৃদ্ধ মানুষ এসে সামনে দাঁড়ালো। লোকটির পরনে আধ ময়লা কাপড়, বয়স 70-এর কাছাকাছি হবে। বয়সের ছাপ স্পষ্ট মুখের উপর পড়েছে। লোকটি ছিপ ছিপে মাঝারি গঠনের। লোকটা এইবার প্রথম কথা বলল। প্রথমেই জিজ্ঞেস করলো, ওরা কারা এবং এখানে কেন এসেছে? উত্তরে রাজীব বলল ওর মামার কথা এবং ওনার আমন্ত্রণ এই জায়গাটা ঘুরে দেখতে এসেছে। চিঠিটা ওই লোকটার হাতে দিল। চিঠিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পড়ে এইবার ভালো করে তাকালো রাজীব আর শেখরের দিকে। তারপর অস্ফুট স্বরে বলল, বিনয় বাবু, মানে রাজীবের মামা, এই বাড়ির যারা নতুন মনিব তাদের কাছে কাজ করে, কিন্তু এখন তো তিনি বিদেশ গেছে, এই মুহূর্তে ফিরবে না। আর বাড়ির মালিকও এখন আসবে না, বাড়ি ওর দেখাশোনাতেই রয়েছে। ওরা থাকতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এই বলে ভেতরে আসতে বলল ওদের। এইবার ওরা বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়িটা যে অনেক পুরনো তাতে কোনো সন্দেহ নেই। সামনেই একটা বড় দালান, অনেকটা আগেকার দিনের দুর্গা মণ্ডপের মতো। সেই দালান শেষ হয়ে এক তলাতে 4টে ঘর, প্রত্যেকটাই পুরনো দিনের কারুকার্যে তৈরি। তারপর ডান দিকে শেষের ঘরের পর একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলায় এরকমই 4টে ঘর, একটি বাথরুম আর একটা বড় বারান্দা। মাথার উপর একটা বড় ঝাড় লণ্ঠনও আছে। বাড়িটা দেখে ওদের বেশ পছন্দই হলো। বাড়িটার মধ্যে একটা ঐতিহ্যের ছাপ রয়েছে। বাড়িটার নিচে একতলাতে রান্নাঘর আর সার্ভেন্ট রুম। লোকটি এতক্ষণ ওদেরকে বাড়িটা দেখাচ্ছিল। এইবার ওদের একটা রুমে নিয়ে গিয়ে দরজার তালা খুলল আর বলল, তোমরা এই রুমেই থাকবে। ওদেরকে ঢুকতে বলে ও নিচে চা করতে গেল ওদের জন্য। রাজীব আর শেখর রুমের ভেতরে ঢুকল। রুমটা বড়ই। ভেতরে একটা বড় আলনা, একটা আগেকার দিনের কারুকার্য করা ড্রেসিং টেবিল, একটা বড় পালঙ্ক, একটা বই পড়ার টেবিল, একটা ল্যাম্প আর একটা আলমারি। ঘরের দেওয়ালে অনেকগুলো কারুকার্য করা ক্রস আটকানো। আর সব থেকে নজরে পড়ার মতো জিনিস, পড়ার টেবিলে কিছু পর্তুগিজ ভাষার বই, একটা দোয়াত কালি আর একটা বাইবেল, যেটাও দেখে বলাই যেতে পারে ওটা অনেক বছরের পুরনো। দেওয়ালের কাছেই একটা লোকের অয়েল পেন্টিং করা ছবি। লোকটার গায়ে পাদ্রীদের ড্রেস, গলাতে একটা ক্রস, মুখে একটা হাসি। ওরা দুজন এক মনে ছবিটা দেখছিল। তখনই পেছন থেকে একটা আওয়াজ, কি দেখছো এরম করে? ওরা পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল ওই লোকটি চা নিয়ে এসে হাজির। কখন যে ওদের পেছনে এসে দাঁড়িয়েছে ওরা টের পায়নি। রাজীব বলল, এই ছবিটা দেখছিলাম, এটা কার ছবি? আর এতক্ষণ এসেছি আপনার নামটাই জানা হয়নি, আপনার নামটা যদি বলেন। লোকটি
রাজীবের প্রশ্ন খুব একটা মনে না ধরলেও কিছু না বলে চায়ের কাপগুলো টেবিলের উপর রেখে বলল, আমার নাম হরি। আপনারা আমায় হরি কাকা বলে ডাকতে পারেন। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা আমার প্রথম মালিক সাইমন গোমসের ছবি। উনি এই বাড়ির আসল মালিক। এই বাড়িটা উনারই তৈরি করা। এইখান থেকে কিছুটা দূরে একটি গির্জা আছে, সেই গির্জার উনি পাদ্রী ছিলেন। এবার শেখর বলে উঠল, আচ্ছা হরি কাকা, এখন উনি কোথায়? আর আর এই বাড়ির নতুন মনিবরা কোথায়? মামা তো চিঠিতে লিখেছিলেন এই বাড়িতে এখন নতুন লোক থাকে। আগে আপনারা চাটা খেতে থাকুন, নইলে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি বলছি। এই বলে জানলা সামনে একটা টেবিলের উপর বসলো। ওরা চায়ের কাপ যে যার হাতে তুলে নিয়ে সামনে পালঙ্কের উপর বসে পড়ল। এইবার হরি বলা শুরু করল, আজ থেকে প্রায় বছর 10 আগে আমার সাথে একটা কাজের সূত্রে সাইমন সাহেবের গির্জায় আলাপ হয়েছিল। তখন উনি এই গির্জার একমাত্র ফাদার ছিলেন। ওনার সঙ্গে আলাপ হওয়ার পর আমাকে উনি কাজে নিয়ে নেন। আমি প্রতিদিন গির্জার দেখাশোনা করতাম। এরমভাবে কিছুদিন চলার পর সাইমন সাহেব আমায় খুব স্নেহ করতে শুরু করেন। আমার তো পরিবার বলতে কেউ নেই, তাই উনি আমায় পরিবারের মতোই ভাবতেন। একদিনের মাঝেই উনি আমায় বললেন আমি যেন এবার থেকে ওনার বাড়িতে গিয়ে থাকি। প্রথমে ইতস্তত করলেও প্রায় একরকম ওনার জোরাজুরিতে চলে আসলাম এই বাড়িটাতে। ব্যাস, তারপর এইভাবেই দিন কাটতে লাগলো। সারা দিন গির্জা কাজ সামলাতাম আর রাতে এসেই বাড়ির কাজ করতাম। এইভাবে কেটে গেল প্রায় 5টা বছর। আমি তো বিয়ে সংসার কিছুই করিনি, তাই সাইমন সাহেবই আমার পরিবার ছিল। এই কয়েক বছরে উনি আমায় খুব ভালোবেসে ফেলেছিলেন। এইভাবেই চলছিল আমাদের দিন। সাইমন সাহেবেরও সেরম কেউ ছিল না। ছোটবেলায় মা বাবা মারা গেছিলেন আর উনি একা ছিলেন, ওনার কোনো ভাই বোন ছিল না, বিয়েও করেননি। গির্জার কাজ আর মানুষের সেবাই ওনার কাছে সব ছিল। এখানকার সব লোক ওনাকে খুব ভালোবাসত। উনিও এখানকার মানুষের জন্য অনেক কিছু করেছেন। এরপর থেকেই হঠাৎ করে কোনো নজর পড়ে এই বাড়ির উপর। ওনার কাছে মাঝে মাঝেই পুরো ফোন আসতে শুরু করে এই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। উনি পাত্তা দিতেন না, কিন্তু মাঝে মাঝে আমাকে বলতেন ওনাকে পৃথিবী থেকে সরে যেতে হবে, ওনাকে বাঁচতে দেওয়া হবে না। তখন যেন আমি মন প্রাণ দিয়ে একইভাবে এই গির্জাটার সেবা করি আর জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে এই বাড়িটা যেন আগলে রাখি। কোনো অসৎ কারুর হাতে যেন ওই বাড়ি না তুলে দিই। আমি প্রথমে এই কথাগুলো পাত্তা দিতাম না, কিন্তু সেটাই কাল হলো। একটি ঝড় বৃষ্টির রাতে সাহেবের আর্তনাদে আমার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে ওনার ঘরে গিয়ে ওনার মৃতদেহ আমি দেখতে পাই। এই ঘরের জানালা তখন খোলা ছিল। বাইরে প্রবল বৃষ্টির আওয়াজ। ঘরে একটা মাঝারি ডিম লাইট জ্বলছিল আর তাতেই দেখেছিলাম চোখ ঠিকরে বেরিয়ে ওঠা সাইমন সাহেবের মৃতদেহ। দেহে এক ফোঁটাও প্রাণ ছিল না। কিছু যেন বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই সব শেষ। দম বন্ধ করে মৃত্যু হয়েছিল ওনার, কিন্তু ঘরে কারুর অস্তিত্ব ছিল না। সেদিন সব থেকে বেশি অসহায় লেগেছিল আমার, কিন্তু কিছু করতে পারিনি আমি। এরপর ওনার দেহ সমাধিস্থ করার পর এই বাড়ি ফাঁকাই পড়ে থাকত। আমি দিনের বেলা গির্জার কাজ সামলাতাম আর রাতে বাড়ি পাহারা। এর মাঝে এই গির্জায় নতুন ফাদার আসে। এখন আর আমায় গির্জায় খুব একটা যেতে হয় না, বাড়ির দেখাশোনাই করি। ঠিক বছর 2 আগে এই বাড়ি কিনে নেয় নতুন এক পরিবার। আমি তখন থেকে ওনাদের 5 মাস খাটি, আর তখনই আমার আলাপ আপনার মামার সাথে। উনি এই বাড়ির মনিবের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। তবে এরপর শুরু হয়, বলতে গিয়েও থেমে গেল হরি। এই এতক্ষণ পুরো ঘটনা শুনছিল এক মনে রাজীব আর শেখর। এইবার প্রশ্ন করে উঠল রাজীব, তারপর কি শুরু হলো? হরি একটু ইতস্তত করে বলল,
জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আপনারা শহরের মানুষ তো। এইখানে মানে এই বাড়িটাতে নতুন লোক আসার পর থেকে আমি কোনো অলৌকিক শক্তির আবির্ভাব হয়েছে। আমি নিজে কখনো না দেখলেও বাড়ির লোকেরা তা উপলব্ধি করেছে, এমনকি আপনার মামাও। মানে কি বলতে চাইছেন? ভূত প্রেত? তা কীরকম শুনি। সাইমন সাহেবের মৃত্যুর পর অনেক দিন কোনো সমস্যা হয়নি। এরপর নতুন পরিবার আসতেই কেউ না কেউ ঠিক রাত 12টার পর এই দোতলার বারান্দা থেকে একটা ছায়া মূর্তিকে অনুভব করে। কখনো পূর্ণিমার রাতে চাঁদের আলোতে, আবার গা ছমছমে অমাবস্যাতে। প্রথমে ছায়ামূর্তিতে সীমাবদ্ধ থাকতো, তারপর শুরু হয় নিচের দালান থেকে অতৃপ্ত কান্না। এই ভয় ক্রমশ ছড়িয়ে পড়ে। তারপর থেকে নতুন মনিবরা প্রায় বছরের বেশিরভাগ সময় এই বাড়ির বাইরে থাকে। আর আপনার মামাও এই বাড়ি পরিত্যাগ করেছেন একই কারণে। এতক্ষণ পুরো জিনিসটা জানতে জানতে খেয়ালই হয়নি কখন দুপুর হয়ে গেছে। সকাল থেকে কিছু না খেয়ে ওদের খিদেও খুব পেয়েছে। ওরা এবার বলল, সব শুনলাম। আচ্ছা হরি কাকা, আমরা সকালে কিছুই খাইনি গো, দুপুরও হয়ে এলো। এবার তো খাওয়া দাওয়া করতে হয়। রান্নাবান্না কি কিছু জোগাড় আছে, না বাজার করতে হবে? হরি জিভ কেটে বলল, ইস, আমি কথা বলতে বলতে ভুলে গেছিলাম। আপনারা কত দূর থেকে এসেছেন আর এখনও ফ্রেশও হননি। বাবুরা, আপনারা ফ্রেশ হয়ে নিন তো। বাজার স্টেশনের কাছে, আমি ঘন্টাখানেকের মধ্যে গিয়েই বাজার করে নিয়ে চলে আসছি। এই বলে বেরিয়ে গেল হরি। ওরাও ঘড়িতে দেখল প্রায় দুপুর 1:30 বাজে। সারা সকাল জার্নি করে ওরা ক্লান্ত, তাই আপাতত চিন্তা ভাবনা বন্ধ রেখে ফ্রেশ হতে চলে গেল। বেলা গড়িয়ে বিকেল হয়েছে। দুপুরে খেয়ে নিয়ে এক প্রস্ত বিশ্রাম করে নিয়েছে রাজীব আর শেখর। বিকেলে ঘুম থেকে উঠে ঘড়িতে দেখল প্রায় 5টা বাজে। দুপুরে এই ঘুমিয়ে নেওয়ার পর এখন প্রায় এক প্রকার ঝড়ে লাগছে নিজেদেরকে। বিকেলে ঘুম থেকে উঠে আসে পাশটা ঘুরে দেখার জন্য। বাড়ির বাইরে বেরোলো ওরা। বাইরেটা অনেকটাই নিশ্চুপ, তেমন কোনো কিছুর কোলাহল এখানে নেই। ওরা আসার সময় বেলায় কোনো বাড়িঘর সেরকম ঠাহর করতে পারেনি। চারিদিকে শুধু সবুজ মাঠ আর গাছপালায় ভর্তি। হরিকে জিজ্ঞেস করে জানতে পেরেছিল এই দিকে তেমন কারুর বসবাস নেই। থাকার মধ্যে শুধু মাঠ আর জঙ্গল। বসবাস যা থাকার সেটা শহরের দিকে। আর ওই গির্জার দিকটায়, যেখানে একটা গ্রাম বসতি মতো আছে। রাজীব আর শেখর চারিপাশটা ঘুরে দেখতে দেখতে অনেকটা চলে এসেছিল। ঠিক তখনই টের পেল প্রায় সন্ধে হব করছে। এইবার ফিরতে হবে। অচেনা অজানা জায়গাতে এসে রাতে বাইরে এইভাবে না থাকাই শ্রেয়। সেই মতো ওরা আবার বাড়ির দিকে অগ্রসর হলো। সন্ধ্যের পর বাড়িটার রূপ কীরকম যেন আধারিতে ঢেকে যায়। কোথাও এক ফোঁটাও আলো নেই, শুধু হরির ঘরের আলোটা টিম টিম করে জ্বলছে। এত বড় বাড়ি, অথচ সন্ধ্যের পর কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার। ওরা বেশ বুঝতে পারছিল দিনের পরিবেশের সাথে রাতের পরিবেশের আকাশ পাতাল তফাৎ। ওরা ঘরে যেতেই ওদের আগমনের টের পেয়ে হরি দালান বারান্দার বড় আলোটা জ্বেলে দিয়ে চা নিয়ে ঘরে ঢুকলো। কোথাও বেরিয়েছিলে বুঝি তোমরা? আসলে দুপুরে একটু চোখ লেগে গেছিল, তাই টের পায়নি। রাজীব চায়ের পেয়ালাটা ধরে চুমুক দিয়ে বলল, আসলে কাকা, আসার পর থেকে বাইরেটা সেরম ঘুরে দেখা হয়নি, তাই ভাবলাম যাই, গিয়ে একটু আশেপাশে দেখে আসি। তাতে ঘোরাও হবে আর একটু ফ্রেশও হয়ে নেওয়া যাবে। বেশ বেশ, ভালোটা করেছো। শেখর এইবার বলল, আচ্ছা কাকা, সন্ধ্যের পরে এই বাড়িটা এরকম অন্ধকারে ঢেকে যায় কেন? কীরকম যেন মনে হয় একটা ভয়ের চাদর পুরো বাড়িটাকে আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে। একটু আলো জ্বেলে রাখলে তো এরকম মনে হয় না। আসলে বাবুরা, এখন এখানে প্রাণী বলতে তো আমি একাই।
আর তো কেউ নেই। আমার বয়স হয়েছে, সেরকম একটা দৌড়ঝাঁপ করতে পারি না। এই বাড়ি সবসময় এরকম অন্ধকারেই থাকে সন্ধ্যের পর। তবে তোমরা চিন্তা করো না, আমি বাইরের বারান্দার আলো জ্বেলে দিয়েছি, আর অসুবিধা হবে না তোমাদের। তা এখন তো এই চা খেলে, রাতে কি খাবে আর কখন খাবার দেব? ওরা দুজন একসঙ্গে সহমত হয়ে বলল, রাতে মাংস ভাত খাবে আর 10টার ভেতরে খেয়ে নেবে, কারণ ওদের অভ্যেস ওই সময়ের ভেতরে খেয়ে নেওয়া। হরি মাথা নাড়িয়ে চায়ের কাপ দুটি নিয়ে চলে গেল। এরপর ওরা ঘড়িতে দেখল তখন 7:30 বাজে। তার মানে খেতে এখনো 2.5 ঘন্টা বাকি। ওরা ফ্রেশ হয়ে নিল। রাজীব ফ্রেশ হয়ে এসে একটা বই নিয়ে বসে পড়তে শুরু করলো, আর শেখর বারান্দায় বেরিয়ে বাইরের পরিবেশটা দেখতে লাগলো। আকাশে মেঘ জমাট বেঁধে রয়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হতে পারে। চারিদিকটা এতটাই নিশ্চুপ যে একটা পিন পড়লে তার আওয়াজ পাওয়া যাবে। দূরে মাঠ জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক, আর দূরে যত দূর চোখ যায় চোখে পড়ে জোনাকিদের মিটমিটে আলো। এইবার শেখর হরির ঘরের দিকে তাকালো। বাগানটা শেষ হবার পর হরির ঘর, ওর ঘরে আলো জ্বলছে, আর ঘরের ভেতর রান্নার আওয়াজ ভেসে আসছে। শেখর মনে মনে ভাবল, লোকটা কেমন যেন। এই প্রকাণ্ড বাড়িটায় যে কারুর দিনের পর দিন একা থাকতে ভয় করবে, অথচ ও কীরকম দিব্যি রয়েছে। কথার মধ্যেও অনেক রহস্য আছে বোধ হয়। এইরকমভাবে কিছুক্ষণ ভাবনা মাথার মধ্যে ওর ঘোরাফেরা করছিল। তখনই ওর নজর হঠাৎ করে বাগানের দিকটায় গেল, আর তাতেই যা দেখল তাতে ওই হালকা শীতের রাতেও দরদরিয়ে ঘেমে উঠল শেখর। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, শুধু চোখ দুটি বিস্ফোরিত হচ্ছিল বাগানের দিকটায়। বাগানটার ঠিক বাঁ পাশ বরাবর একটা জুঁই ফুলের গাছ রয়েছে। ঠিক ওখানটায় ওই অন্ধকারের মধ্যে একটা সাদা পোশাক পরা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মুখটা খোবলানো, সারা গা লাল রক্তে ভেজা, মাথাটা নিচু করা, আর একটা হাত বাগানের ঈশান কোণ বরাবর তোলা। ছায়ামূর্তির গা বেয়ে রক্ত টপ টপ করে বাগানে পড়ছে। লোকটির চেহারা যে কোনো মানুষের হাড়হিম করার জন্য যথেষ্ট। শেখর আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। সে প্রাণপণে চেষ্টা করল রাজীবকে ডাকার আর হরিকে ডাকার, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তার। কেউ যেন তার কণ্ঠ রুদ্ধ করে রেখেছে, আর তার থেকে প্রাণপণে বেরোতে চেয়েও বেরোতে পারছে না ও। নিজের অজান্তেই সব কিছু যেন চোখের সামনে গুলিয়ে উঠল শেখরের। শেষ পর্যন্ত আর প্রমাদ শুনতে পারল না ও। একটা আর্তনাদ করে বারান্দার মধ্যেই লুটিয়ে পড়ল। জ্ঞান হারালো শেখর। রাত তখন প্রায় 9:30। শহরে এই সময় ব্যস্ততা আর কোলাহল থাকলেও এই জায়গাটা শহর আর কোলাহল থেকে অনেক দূরে। তাই এই সময় এই জায়গাটা প্রায় মধ্যরাত্রির আকার নেয়। শেখরের জ্ঞান ফিরেছে। ঘরে শুয়ে আছে ও। মাথার সামনে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে রাজীব, আর দূরে দাঁড়িয়ে বাতাস করছে হরি। তখন আর্তনাদ শুনতে পেয়ে ছুটে এসেছিল ওরা দুজনেই। এসে সংজ্ঞাহীন অবস্থায় দেখে শেখরকে, তারপর ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায়। রাজীব বলে ওঠে, আচ্ছা ব্যাপার কি বলো তো? কি করে তুমি জ্ঞান হারালে? তুমি তো ভয় পাওয়ার ছেলে নয়। তাহলে কি হয়েছিল? এই অচেনা অজানা জায়গায় কোনো অঘটন ঘটে গেলে কি হতো বলো তো? শেখর ওর ওই সময়ের অভিজ্ঞতার কথা সম্পূর্ণ বলল ওদেরকে। ওর মুখে তখনও স্পষ্ট ভয়ের ছাপ ছিল। ওর এই ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না, শুধু মনে ছিল একরাশ ভয়। রাজীব আর হরি দুজনেই বলল ওরা বাইরে বেরিয়ে সেই সময় সেরকম কিছুই দেখতে পায়নি। ওটা ওর এক প্রকার মনের ভুল। আসলে মানুষের অবচেতন মন কিছু নিয়ে চিন্তা করলে বা কিছু ভাবলে সেটাই সামনে দেখতে পায় বা কল্পনা করে। ওর সাথেও ওই একই রকম হয়েছে। শেখর ঘর থেকে বেরিয়ে সেই জায়গাতে গিয়ে দেখলো কোথাও কিছু নেই, সব শান্ত। অথচ এই একটু আগেই এই জায়গাটাতে
সেই ছায়ামূর্তিকে সে স্পষ্ট দেখেছিল। কিছুক্ষণ স্থানটায় দাঁড়িয়ে ও ঘরে ফিরে এলো। রাজীব বলল, অনেকটা ঘোরাঘুরির জন্য আমরা দুজনেই ক্লান্ত। আজকে আর বেশি রাত করে লাভ নেই। খেয়ে ঘুমিয়ে পড়ায় আমার মনে হয় শ্রেয়। হরিও বলল, বাবুরা আপনারা খেয়ে নিন, আপনাদের খাওয়া হলে আমিও খেয়ে এবার শুতে যাব। রাত তো অনেক হলো, আর না জাগায় ভালো, আপনাদের বিশ্রামের প্রয়োজন। এরপর ওরা খাওয়ার পর্ব সারল। এখনও ভয়ের রেশটা কাটেনি শেখরের, সেটা রাজীব বুঝতে পেরেছে। তাই আর খাবার টেবিলে কোনো কথা জিজ্ঞেস করেনি। ওদের খাওয়া হয়ে গেলে হরি ঘর থেকে বেরোবার সময় বলল, আচ্ছা বাবুরা, তাহলে আমি চললাম। আপনারা এবার শুয়ে পড়ুন, বাইরের আলো আমি নিভিয়ে দেব। এই বলে বেরোতে গিয়ে আবার পেছন ঘুরে তাকালো, আর এবার যে কথাটা বলল সেটা আরও রহস্য ঘনীভূত করার মতো। বাবুরা, আমি চাই না বাইরে ঘুরতে এসে আপনাদের কোনো রকম বিপদ হোক। রাতে ঘরের বাইরে বেরোবেন না, দেখবেন আপনাদের কোনো অমঙ্গল হবে না। এই বলে ও ঘর থেকে বেরিয়ে গেল। এরপর ওর পায়ের আওয়াজ সিঁড়ি দিয়ে মিলিয়ে গেল। এইবার আরও বেশি করে ভয় আর রহস্য দানা বাঁধল ওদের দুজনের মনে। অমঙ্গল বা ক্ষতির কথা কেন বলল? কিসের অমঙ্গল আর কার থেকেই ক্ষতি? শেখরের অরূপ দৃশ্য দেখা সব কি একে অপরের সঙ্গে জড়িয়ে? এই সব ভাবনা ওদের মনে এক অজানা উৎকণ্ঠা এবং ভয়ের সৃষ্টি করল। রাত তখন প্রায় 12:30। শেখর ঘুমিয়ে পড়েছে। রাজীবের কোনো দিন এত তাড়াতাড়ি ঘুম আসে না। ও অনেক রাত অবধি বই পড়ে ঘুমোয়। এটা ও রোজগারের অভ্যেস। অভ্যেস মতোই একটা বই নিয়ে ও পড়ার টেবিলটাতে বসে বই পড়ছিল। ঘরের আলোটা নেবানো, শুধু একটা হালকা রিডিং ল্যাম্প জ্বলছে, আর তাতেই ঘরটা আবছা বোঝা যাচ্ছে। এরকম পড়তে পড়তে কতক্ষণ কেটেছে, হঠাৎ ও অনুভব করল একটা ঠান্ডা নিঃশ্বাসের স্রোত ওর ঘাড়ের কাছে, যেন কেউ ওর পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরেও কাউকে দেখতে পেল না ও। প্রথমে ভেবেছিল হয়তো শেখর ঘুম থেকে উঠে পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু দেখল ও নিদ্রায় আচ্ছন্ন। তাহলে কে? পায়টা কার নিঃশ্বাস? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, বাইরে থেকে কারুর ঘরের ভেতরে ঢোকা তো সম্ভব নয়। এরকম ভাবছে, ঠিক তখনই আবার ঘাড়ের খুব কাছে একটা ঠান্ডা হাওয়ার স্রোত, এতটাই ঠান্ডা যে রাজীব চমকে উঠল। ও সহজে ভয় পাওয়ার ছেলে নয়, ভূত প্রেত মানে না এবং বিশ্বাসও করে না। তাই স্নায়ু ঠিক রেখে আবারও বই পড়া শুরু করলো। এইবার আচমকায় মনে হলো ঘরের কেউ যেন আছে, এবং আয়নার দিকে চোখ যেতেই ঠাউর করল একটা ছায়া মূর্তি নিমেষে মিলিয়ে গেল। এইবার ব্যাপারটা সত্যি ভাববার মতো হলো। এই এত রাতে এরকম অচেনা জায়গায় কেন এরকম হচ্ছে? তাহলে কি শেখরের সঙ্গে যেটা ঘটল সেটাও সত্যি? কিন্তু এইগুলো আজকের দিনে দাঁড়িয়ে যে প্রায় অসম্ভব। তাহলে ওর একবার মনে হলো শেখরকে ডাকে, কিন্তু পরক্ষণেই এও ভাবল আজ ও এমনিতেই ভয় পেয়ে রয়েছে, ওকে ব্যস্ত করে লাভ নেই। যদি কিছু হওয়ার থাকে আজকে ও একাই মোকাবিলা করবে। হরি কাকাকেও ডাকার কোনো মানে হয় না। সারাদিন কাজ করে ঘুমোচ্ছে, কিন্তু উনি যে রাতে বাইরে বেরোতে মানা করেছেন। তাহলে কি করব? আমি কি একাই বেরোবো বারণ উপেক্ষা করেও, নাকি ভেতরে থেকেই দেখবো আগে কি হয়? এরূপ যখন ভাবছে ও, তখনই বাইরের থেকে কীরকম একটা কান্না ভেসে এলো, বাচ্চাদের কান্নার মতো। কিন্তু এইখানে এত রাতে বাচ্চা কাঁদবে কোথা থেকে? প্রথমে বেড়ালের কান্না মনে হলেও পরক্ষণেই ও বুঝতে পারল, না, বেড়াল তো এইভাবে কখনো কাঁদে না। এটা তো স্পষ্ট কোনো মানুষের কান্না। কান্নাটা আসছে সিঁড়ির কাছ থেকেই, আর জোর থেকে ক্রমশ জোরালো হচ্ছে। এইবার আস্তে আস্তে এক অজানা শঙ্কা আর ভয় গ্রাস করতে লাগলো রাজীবকে। কিন্তু ও দমবার পাত্র নয়। ব্যাপারটা কি তা জানার জন্য অগ্রসর হলো।
আতঙ্কিত হাতে দরজা খুলতেই রাজীব টের পেল বাইরেটা একেবারে নিশ্চুপ, আর আশ্চর্যভাবে কান্নার আওয়াজটা নেমে গেছে নিচের ঘরের দিকে। এতক্ষণ যে আওয়াজ সিঁড়ির কাছ থেকে আসছিল তা ক্রমাগত নিচে চলে যাচ্ছে। এটা কি সত্যি ওর মনের ভুল, নাকি সত্যি কোনো অজানা বিপদ অপেক্ষা করে রয়েছে? বাইরে বারান্দার সব আলোগুলো নেভানো, আর অত বড় বারান্দা প্রায় জমাট বাঁধা অন্ধকারে আবদ্ধ। কেউ যদি পাশে এসে দাঁড়ায় সেটাও বোঝার উপায় নেই। বাইরে বেরোনোর সময় ঘর থেকে একটা পেন্সিল টর্চ নিয়ে বেরিয়েছিল ও, আর এখন ওটাই জ্বালালো সামনে সিঁড়ির দিকে লক্ষ্য করে। টর্চটা জ্বালানোর সাথে সাথেই হাত থেকে পড়ে যাবার উপক্রম হচ্ছিল, কারণ সামনে ও হঠাৎ দেখতে পেল একটা অস্পষ্ট ছায়ামূর্তি যেন মুহূর্তের মধ্যে সরে গেল সামনের দিকে। নিজেকে সামলে নিয়ে দৌড়ে সিঁড়ির সামনে গিয়ে সেই ছায়ামূর্তিটাকে আর দেখতে পেল না রাজীব। সিঁড়ি দিয়ে নামার সময় অতটা ভয় লাগেনি ওর, কিন্তু এর পরক্ষণেই যে ঘটনাটা ঘটল সেটা যে কোনো সুস্থ সবল মানুষকে হাড় হিম করা ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। সিঁড়ি দিয়ে নামার পর নিচের তলায় সব মিলিয়ে 4টে ঘর ছিল। রাজীব টর্চ ঘুরিয়ে তার একটাতে আলো ফেলতেই দেখতে পেল একটা কালো পোশাকে ঢাকা একটা লম্বা লোক দরজাটার সামনে দাঁড়িয়ে, হাতে একটা বই মতো, আর অন্য হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। লোকটার চোখে প্রকাণ্ড গর্ত, যেন কেউ চোখ দুটো বের করে নিয়েছে। মুখ গভীর, যেন রাগ ঠিকরে বেরোচ্ছে। রাজীব খুব একটা ভয় পাওয়ার ছেলেও নয়, কখনো সে ভূতে বিশ্বাস করেনি, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে সে প্রচণ্ড রকম ভয় পেয়ে উঠল। আর একটু হলে টর্চটা হাত থেকে পড়ে যাচ্ছিল। সেটা সামলে নিয়েই ও কাপা গলায় বলে উঠল, কে কে ওখানে? কি চাই এত রাতে? আপনি কে? উত্তর দিন, নইলে এবার আমি চেঁচিয়ে লোক ডাকবো। ছায়া মূর্তিটা কোনো উত্তর দিল না, ওই রকমই স্থিরভাবে দাঁড়িয়ে রাখল। এইবার রাজীব নিজের মধ্যে সাহস জোগাড় করে একটু একটু করে এগিয়ে এলো ছায়া মূর্তিটির দিকে আর বলল, কি হলো? জবাব দিন। কে আপনি? কি করছেন এখানে? ঢুকলেন কিভাবে? এইবার ছায়া মূর্তিটা ওর মুখের দিকে তাকালো। ওই হাড় হিম করা তাকানোতে অন্য কেউ হলে তৎক্ষণাৎ ওখানেই মূর্ছা যেত, কিন্তু রাজীব সেটা সামলে নিয়ে সেই রকমভাবেই ওই ছায়া মূর্তির দিকে তাকালো। এইবার ছায়া মূর্তিটা ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো, আর সামনের 3 নম্বর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রাজীবও ধীর পায়ে অনুসরণ করলো। এইবার ছায়া মূর্তিটা দরজা খুলে ভেতরে মিলিয়ে গেল। রাজীবও সেই দরজার সামনে এসে দাঁড়ালো, আর অনেক ভেবে সেই দরজার ভেতরে প্রবেশ করলো। ভেতরটা ঘরের অন্ধকার, কোনো আলো নেই। রাজীব টর্চটা মেলে ধরতেই প্রথমে দেখতে পেল ঘরে অনেকগুলো বইয়ের তাক, আর তাতে অনেক বই সাজানো। ঘরের দেওয়ালে কয়েকটা অয়েল পেন্টিং, যা অনেক বছর পরিষ্কার না করার জন্য ধুলো জমেছে। পাশে একটা আলনা, তাতে কয়েকটা পুরনো ময়লা ধরনের জামা কাপড়, আর এক পাশে একটা রাইটিং ডেস্ক, আর তার উপর দোয়াত আর কালি। এইগুলো দেখতে দেখতে রাজীব খেয়াল করলো ঘরের কোনোখানে সেই ছায়া মূর্তিটা আর নেই। যে ছায়া মূর্তিটা এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল, এখন সেই ছায়া মূর্তিটা তার কোনো অস্তিত্ব নেই ঘরে, যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে। কিন্তু এ কী করে সম্ভব? এ যে অবিশ্বাস্য। ও বার দুয়েক চারিদিকটা টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু না, সেই ছায়া মূর্তির কোনো হদিশ পেল না। এইবার ও সামনের দিকে এগিয়ে গিয়ে ঘরের সামনের বইয়ের তাক থেকে বইগুলো নামিয়ে দেখতে লাগলো। প্রত্যেকটা পর্তুগিজ ভাষায় লেখা বই, একটা বাইবেলও রয়েছে তার মধ্যে। ঘরের আলনা, তার পোশাকগুলো অনেকগুলো ফাদারদের পোশাকের মতো, আর অয়েল পেন্টিংগুলোর দিকে আলো ফেলতেই ওর চোখ স্থির হয়ে গেল। প্রথম দুটো পেন্টিং সাধারণ হলেও তৃতীয় পেন্টিংটা একটা মানুষের। দেখে বোঝাই যায় কারুর চিত্র ওটা। ছবিটাতে একটা লোক, ফর্সা, লম্বা, সুন্দর দেখতে,
পরনে সাদা পোশাক আর হাতে একটা বাইবেল, গলায় একটা ক্রস ঝোলানো। ছবিটা দেখে কোনোভাবেই বোঝার অসুবিধা হচ্ছিল না ওটা এই বাড়ির মালিকের ছবি, সাইমন সাহেবের ছবি। আর এই ঘরটা ওনার নিজের ঘর, জামা কাপড়গুলো তারই। এইবার মনে সন্দেহ দানা বাঁধল রাজীবের, ছায়ামূর্তি কেন এই ঘরে প্রবেশ করলো আর কেনই বা ও এই ঘরে তাকে অনুসরণ করে ঢুকলো? এই সবের কি মানে? বাইরে সেই কান্নার আওয়াজ, তাই বা কিসের? আর সন্ধ্যের সময় শেখরের সঙ্গে ঘটা সেই ঘটনা, এইসব কি এক সূত্রে বাঁধা কোনো ঘটনা, নাকি কারুর সঙ্গে কোনো মিল নেই? ও যখন এই সমস্ত ঘটনাগুলো ভাবছে তখন হঠাৎ খেয়াল করলো ঘরটা আচমকা একটা বিশ্রী চামড়া পচা গন্ধ। অথচ এই এতক্ষণ এক ফোঁটাও গন্ধ ছিল না। কিন্তু হঠাৎ করে এইরূপ কাণ্ডে হতবাক হয়ে গেল ও। না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এই এতক্ষণে খেয়ালই হয়নি শেখরকে সে একা ফেলে রেখে এসেছে ঘরে, যদিও বাইরে থেকে আটকে এসেছে দরজা। তাও গন্ধ ক্রমে বাড়ছে ঘরে। আর এক মুহূর্ত দেরি না করে যেই দরজাটার কাছে গেল তখনই টের পেল কেউ যেন দরজা বন্ধ করে দিয়েছে বাইরের থেকে। ও খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না কিছুতেই। যেন মনে হলো কেউ বাইরের থেকে প্রচণ্ড শক্তি দিয়ে দরজাটা ধরে রেখেছে, যার শক্তির সাথে পেরে উঠছে না রাজীব। অনেকক্ষণ প্রাণপণে দরজাটা খোলার চেষ্টা করলো ও, কিন্তু না, সব চেষ্টাই বিফল গেল। ওর সব শক্তি কিছুই করতে পারল না বাইরের অদৃশ্য শক্তির কাছে। এইবার আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠল ও, বাইরে কে আছেন? কেন এরকম করছেন? কি চাই আপনার? দরজাটা খুলুন প্লিজ, আমায় বাইরে আসতে দিন, দয়া করে দরজাটা খুলুন। কিছু না, প্রবল কাকুতি মিনতি করা সত্ত্বেও দরজা খুলল না। কোনো এক অদৃশ্য বাঁধনে দরজাটা আস্তে পৃষ্ঠে আটকে রেখেছে। এক সময় হাল ছেড়ে দিল ও, আর শুধু প্রমাদ গুনতে লাগলো এরপর কি হয় ওর সাথে তা দেখার জন্য। এরম করে কত সময় কেটে গেছে তার খেয়াল নেই। ও মাটির উপর বসে পড়েছে, হাতে ধরা টর্চের আলোটা নিস্তেজ হয়ে আসছে। ঘরে সেই গন্ধটা তখন আরও প্রবল। ঠিক এমনই সময় একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল ওর ঘাড়ের কাছ থেকে। ও টের পেল কেউ যেন নিঃশ্বাস ফেলছে ওর ঘাড়ের কাছে, কিন্তু ঘরে ও ছাড়া তো আর কেউ নেই। তাহলে কে? এক সময় হাতে থাকা টর্চের আলোটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে নিস্তেজ হয়ে গেল। এখন শুধু ঘরে ও আর এক রাস অন্ধকার, আর সঙ্গী বলতে গেলে ঘরের সেই চামড়া পচা দুর্গন্ধ, আর ঘর জুড়ে কারুর নিঃশ্বাস। রাজীব মনে মনে ভাবল, আজ বোধহয় আর এই ঘর থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবে না। যে ভূত বা এরম বস্তু ও জীবনে বিশ্বাস করেনি, আজ সেই সবের হাতেই কি শেষমেশ ওকে প্রাণ দিতে হবে? আদৌ কি কলকাতাতে ফিরতে পারবে? শেখরের সঙ্গে কি আর দেখা হবে? বাঁচার শেষ চেষ্টা ওকে করতেই হবে। আরেকবার চেষ্টা করতেই হবে এই ঘর থেকে বেরোনোর। ও তো কারুর ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমন হবে? এইবার ও প্রাণপণে চেঁচিয়ে বলে উঠল, দেখুন, আমি জানি না আপনি কে, কি চান, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমায় যেতে দিন, দয়া করুন। এই রূপ বলায় মনে হয় কাজ দিল, কারণ এইবার সেই গন্ধটা ঘর থেকে মিলিয়ে যেতে লাগলো। এক সময় গন্ধটা প্রায় ম্যাজিকের মতো উধাও হয়ে গেল ঘর থেকে। এইবার ও ওর খুব কাছে কারুর অস্তিত্ব টের পেল। এইবার একটা অস্ফুট স্বরে কেউ বলে উঠল, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমার ক্ষতি করব না। গলার স্বরটা গম্ভীর এবং অনেকটা ভারী। এইবার রাজীব বলে উঠল, আপনি কে আর কি চান আপনি? উত্তরে শব্দ ভেসে আসলো, মুক্তি চাই, মুক্তি চাই। আমি আর এইভাবে থাকতে পারছি না, আমার মুক্তি চাই, আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। এইবার একটা ঠান্ডা স্রোত মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল ঘরের বাইরে। এরপর রাজীবের আর কোনো প্রশ্নের উত্তর সেই কণ্ঠস্বর দিল না।
এরপর খানিকক্ষণ সেইভাবে বসে থেকে ভাবল এবার ঘর থেকে বেরোনোর শেষ চেষ্টা করে দেখতে হবে। উঠে দাঁড়ালো রাজীব আর এগিয়ে গেল দরজার দিকে। এইবার দরজাটা ধাক্কা মারতেই একেবারে দরজাটা খুলে গেল। যে দরজা হাজার চেষ্টা করা সত্ত্বেও একবারও খুলল না, এখন সে দরজা এক ধাক্কায় খুলে গেল। এও কি সম্ভব? বাইরে এলো বেরিয়ে। বাইরের সিঁড়ির সামনে তখনও অন্ধকার আর জায়গাটা পুরো নিস্তব্ধ। দূরে হরির ঘরের আলো নেভানো। এই এতক্ষণ এত কিছু হয়ে গেল, কিন্তু ও কি কিছু টেরই পায়নি? এত গভীর ঘুম। বাইরে আকাশ এখনও তার গুটি কয়েক মিটমিট করে জ্বলছে তারা নিয়ে। চাঁদ বোধ হয় মেঘের আড়ালে ঢেকে গেছে। আকাশে মেঘ ভার হয়ে রয়েছে। ভোর হতে আর বেশি দেরি নেই। এখন বোধ হয় শেষ রাত। এই যা ঘটনা আজ ঘটল তার কোনো ব্যাখ্যা ওর কাছে নেই। ওই কণ্ঠস্বর কার? কিসের প্রতিশোধ আর মুক্তি বা কেন চাইল? তার পরিচয় কি? আর ঘরের ছায়ামূর্তি প্রবেশ আর মরা চামড়ার গন্ধ কিসের ইঙ্গিত? একরাশ প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এখনও আর কোনো কিছু ভাবার অবস্থায় নেই। একটা ঘুম দরকার। এইবার সে সিঁড়ির সামনে অগ্রসর হলো। তখন হঠাৎ করেই নজর গেল সামনের বাগানের দিকে। বাগানের ঠিক মাঝখানে একটা কালো বস্তু দেখতে পেল, ঠিক যেন একটা কিছু বাগানের মাটিতে গাঁথা। কিন্তু কি? এইবার ও আবার বাগানের কাছাকাছি গিয়ে টর্চটা সামনের দিকে ফেলে আলো জ্বালাতে যা দেখল তাতে ওই শীতের শেষ রাতে গায়ে কাঁটা দেওয়ার মতো। বাগানের ঠিক মাঝখানে একটা কাটা মুন্ডু মাটিতে গাঁথা, আর চারিদিকে তার রক্ত ছড়িয়ে পড়েছে। টর্চের আলোতে বিন্দু মাত্র চিনতে অসুবিধে হলো না ওই কাটা মুন্ডুটা একটু আগে ওই ঘরে দেখা সেই অয়েল পেন্টিংয়ের মুখটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ওটা সাইমন সাহেবের কাটা মুন্ডু, যিনি এই বাড়ির মালিক। কাটা মুন্ডু শুধু রক্ত হিম করার চাহনিতে বলে উঠল, মুক্তি, আমার মুক্তি চাই, কারোর নিস্তার নেই, মুক্তি চাই। না, আর স্থির করে দাঁড়িয়ে থাকতে পারল না ও। সারা শরীর কেঁপে উঠল ওর, মাথাটা ঘুরিয়ে উঠল ওর, লুটিয়ে পড়ল মাটির উপর। শেষ যতটুকু জ্ঞান ছিল তাতে দেখল সেই কাটা মুন্ডুটা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো। তারপর একরাশ অন্ধকার চোখের সামনে নেমে এলো। ভোরের আলো অনেকক্ষণ আগে ফুটে গেছে। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে রাজীবের। জ্ঞান ফিরতেই প্রথমে কিছু ঠিকমতো ঠাওর করতে পারছিল না। ধীরে ধীরে দেখতে পেল নিজের ঘরে রয়েছে ও। বাইরের জানলা দিয়ে এক ফালি রোদ এসে ঘরে পড়েছে। বাইরে কোনো একটি গাছ থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতর উৎকণ্ঠিত চোখে তাকিয়ে শেখর ও হরি। ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হতে লাগলো ওর কাছে। কাল রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা, বাগানের সেই কাটা মুন্ডু, ঘরের ভেতর সেই দম বন্ধ করা পরিবেশ, আর কারুর অজানা প্রতিশোধ, স্পৃহা। ও উঠে প্রথমে জগ থেকে খানিকটা জল খেয়ে নিল, তারপর বসলো রাইটিং ডেস্কের সামনের চেয়ারে। এইবার প্রশ্ন করলো শেখর আর হরি দুজনেই, কাল রাতে কেনই বা ও বাইরে গেছিল আর কি ঘটেছিল ওর সাথে। মাঝরাতে ওর আর্তনাদ শুনে ওরা এসে দেখে সিঁড়ির মুখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ও। বাকি রাতটা উৎকণ্ঠায় কেটেছে ওদের। ধীরে ধীরে সব কিছু বলল ও ওদেরকে, ওর কাল রাতের অভিজ্ঞতার কথা। কিন্তু শুধু বলল না প্রতিশোধের কথাটা, কারণ ওই বিষয় আরও বিশদ না জেনে ও এই কথা প্রকাশ করবে না ঠিক করলো। সব শুনে শেখর বলল, আচ্ছা, তুমি তো আমায় একবার ডাকতে পারতে। আচ্ছা শেখর, এমনিতেই তুমি সন্ধেবেলা ওরকম ভয় পেয়েছিলে। তারপর তোমার বিশ্রামের দরকার ছিল, তাই তোমায় আমি বিরক্ত করিনি। আর আমিও প্রথমে বুঝতে পারিনি এমনটা হতে চলেছিল। না না, এখানে আর এক মুহূর্তও না। কাল রাত থেকে যা যা ঘটনা ঘটলো, এরপর আর এখানে থাকা চলে না। তোমার মামার চিঠি পেয়ে আমরা এসেছিলাম কয়েকদিনের ছুটি কাটাতে, কিন্তু ভয়ে ভীতে প্রাণ দিতে নয়। এর থেকে নিজের বাড়িতে ঢের ভালো। হরি এতক্ষণ চুপ ছিল, কিন্তু এইবার প্রথম বলে উঠল,
আপনাদের বারণ করেছিলাম বাবুরা, রাতে ভুলেও বাইরে না বেরোতে। এই বাড়িতে অপদেবতার উপদ্রব আছে, তাই তো এই বাড়ির এখনকার মনিবরাও এখানে থাকতে চায় না, শুধু আমি পড়ে রয়েছি। আপনারা এখানে থাকলে ক্ষতি হতে পারে, পারলে আপনারা চলে যান বাবুরা। যদি বেড়াতে এসে আপনাদের কোনো বিপদ হয় আমি মুখ দেখাবো কী করে? আপনারা যত দ্রুত যাবেন তত মঙ্গল, বাকিটা আপনাদের উপর। হরির এরূপ কথোপকথনে রাজীব আর শেখর একে অপরের দিকে তাকিয়ে বলল, কাকা, আমরা এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু এখন যখন এখানে এসে বিপদের সম্মুখীন হয়ে পড়েছি তখন আমরা পালিয়ে যাওয়া বা পিছোবার পাত্র নই। যা হবার হবে, কিন্তু এই সব ঘটনার শেষ দেখতে চাই। এই কথাতে স্যায় দেবার ইচ্ছা যদিও শেখরের ছিল না, যত তাড়াতাড়ি সম্ভব ও চলে যেতে চাইছিল, কিন্তু রাজীবের এরম কথার পর অগত্যা সায় দিয়ে কিছু করার ছিল না। ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু পরে কোনো রকম দোষারোপ আমায় করতে পারবেন না যে আগের থেকে আমি আপনাদেরকে সাবধান করিনি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল ও। রাজীব এইবার একটু চিন্তিত হয়ে পড়ল, আবার সেই রাতের ঘটনা ভেবে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। এইবার ও শেখরকে বলল, কেন এরম হচ্ছে ওদেরকে খুঁজে বের করতে হবে, কারণ এই সব হওয়ার পেছনে কোনো না কোনো কারণ তো আছেই, কিন্তু এই মুহূর্তে এর ব্যাখ্যা ওদের কাছে নেই। এইবার ও সেই রাতের প্রতিশোধের কথাটা বলল, আর বলল এই কথাটা যেন ওরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি না জানতে পারে, কারণ সত্য উদ্ঘাটন না করে কাউকেই কিছু জানাতে চায় না। শেখর বুঝতে পারল ইঙ্গিতটা হরির প্রতি ছিল, তাই ও সম্মতি জানালো। এরপরে ওরা আর কিছু বলার আগে ঘরে হরি ঢুকলো চায়ের ট্রে হাতে নিয়ে। অনেক বেলা হতে চলল, সকাল থেকে আপনারা কিছু খাননি, চা খেয়ে নিন, আমি জলখাবার আনছি। এই বলে হরি চলে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল হরির মুখ দেখে ওদের থাকার সিদ্ধান্তটা ওর ঠিক মন পুত হয়নি। এবার ওরা চা খাওয়ার পর্ব মিটিয়ে সকালের ফ্রেশ হাওয়া সেরে টুকটাক কিছু ফোন সেরে নিল। এর মধ্যেই ওদের সকালের জলখাবার নিয়ে হাজির হলো হরি। জলখাবারের ট্রে নিচে টেবিলে নামিয়ে রেখে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা দুপুরে কি খাবেন? সেই মতো বাজার করে আনতে হবে। শুনেছি এখানে খুব সুস্বাদু বন মুরগি পাওয়া যায়, ভাবছি আজ দুপুরে বন মুরগির ঝোল আর ভাত দিয়ে আহারটা সারলে কেমন হয়। শেখর তাতে সায় দিতেই ওরা বাজারের টাকা দিয়ে দিল হরিকে। হরি ওদের টাকা থেকে টাকা নিয়ে বেরোতে গিয়েও একটু থেমে একবার পিছন ফিরে একটু গম্ভীর সুরে বলল, বাবুরা আপনারা এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, কিন্তু দয়া করে বাইরে বেরোবেন না, এখানের কোনো ঘরে যাওয়ার চেষ্টা করবেন না, কে বলতে পারে কোথায় কি বিপদ অপেক্ষা করছে। এই বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। হরির এরূপ কথাবার্তাতে এইবার সন্দেহের বীজ দানা বাঁধতে লাগলো ওদের মনে। কাল রাতের ঘটনার পর থেকে ওদের থেকে বেশি অস্বস্তি চোখে পড়েছে হরির, যদিও কোনো ঘটনা ও নিজে প্রত্যক্ষ দর্শন করেনি। শেখর, আমাদের থাকা নিয়ে হঠাৎ এত উৎকণ্ঠা লক্ষ্য করেছ? সন্দেহ যে বেড়েই চলেছে। আমারও কাকার কথাবার্তায় কেমন যেন সন্দেহের গন্ধ লাগছে, সব কেমন অস্পষ্ট কথাবার্তা। রাজীব এবার একবার ঘড়ি দেখে বলল, এখন 11টা বাজে, আমাদের জলখাবার হয়ে গেছে, হাতে ঘন্টা দুয়েক সময় আছে, রেডি হয়ে নাও, একটু গির্জার দিকটা থেকে ঘুরে আসি। কিন্তু দেখো হে, আমরা কোথায় যাচ্ছি সেটা যেন কোনো তৃতীয় ব্যক্তির কানে না যায়। শেখর ওর কথার মানে বুঝতে পেরে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ চলো হে, রহস্য উদ্ঘাটন করা যাক। এই বলে ওরা দুজন তৈরি হয়ে ঘরে শেকল টেনে বাড়ির বাইরে বেরিয়ে গেল। বাইরে তখন রোদ ঝলমলে আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওরা কিছুটা হেঁটে বড় রাস্তার সামনে গিয়ে একটা ভ্যান রিক্সা পেয়ে গেল। এখানে এই জায়গায় সব সময় লোকের ভিড় থাকে, হাট থাকার ফলে, আর গির্জায় সারাদিনে অনেক লোকেরই যাতায়াত থাকে।
ওরা চারিদিক দেখতে দেখতে গির্জার দিকে অগ্রসর হলো। গির্জাটা প্রকাণ্ড গির্জা না হলেও খুব একটা ছোট না। গির্জার চেহারা থেকেই এটা পরিষ্কার বোঝা যায় গির্জাটা অনেক বছরের পুরনো, আর সত্যি গির্জার কারুকার্য দেখার মতো। আগেকার দিনের পর্তুগিজ কারুকার্যে গির্জার দেওয়ালের চিত্র শোভা পায়, আর গির্জার দরজাটি নানা রকম বড় ছোট ক্রুসেডে খোদাই করা। এইবার ওরা প্রধান দরজা দিয়ে গির্জার ভেতরে প্রবেশ করল। এখন গির্জার ভেতরে সেরকম ভিড় নেই, প্রায় ফাঁকা বললেই চলে। সামনে প্রভু যিশুর ছবিটা ওদের মুগ্ধময় করে তুলেছিল। সামনের বসার বেঞ্চগুলো ফাঁকা। সামনে যেখানটা ফাদারের বসার জায়গা, সেখানটায় অনেকগুলো মোমবাতি জ্বলছে। চারিদিকের এত নিস্তবতা আর এত সুন্দর পরিবেশ ওদের মন ছুঁয়ে গেছিল। ওরা যখন চারিদিকের খোদাই করা এত বছরের পুরনো কারুকার্য আর বাকি জিনিস দেখতে ব্যস্ত, ঠিক তখনই ওদের পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হাউ মে আই হেল্প ইউ মাই সান? ওরা পেছনে ঘুরে দেখতে পেল একটা মাঝ বয়সী লোক, বয়স প্রায় 40-এর উপর হবে, সাদা পাদরির পোশাকে সামনে দাঁড়িয়ে। ওনার হাতে একটা ক্রস ও শোভা পাচ্ছে। ওদের বুঝতে অসুবিধে হলো না উনি এখানকার নতুন ফাদার। ওরা নমস্কার জানিয়ে ওদের পরিচয় দিয়ে এখানে আসার সব বৃত্তান্ত ওনাকে বলল। তার সাথে বলল আগের দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো। সব শুনে উনি বললেন, আমি এখানকার নতুন ফাদার জোসেফ। আমার আগে ফাদার সাইমনই এখানকার ফাদার ছিলেন। ওনার মৃত্যুর পর আমি এখানকার নতুন ফাদার হিসেবে যোগদান করি। তোমরা যেসব অভিজ্ঞতার কথা বললে, ওগুলো ওখানে যারা থাকতো তারা অনেকভাবে টের পেয়েছিল। আমি ফাদার সাইমনকে চিনতাম না, কিন্তু শুনেছিলাম উনি খুব ভালো মানুষ ছিলেন। লোকের বিপদে পাশে এসে দাঁড়াতেন আর সবাইকে খুব ভালোবাসতেন। উনি বিয়ে করেননি। এখানকার সকল মানুষই উনার সন্তান স্বরূপ ছিলেন। ওই বাড়িটা উনার ছিল। উনি সকাল থেকে সন্ধে গির্জার কাজ সামলাতেন আর রাতে বাড়ি যেতেন। এভাবেই চলছিল। তখন হঠাৎ করেই ওনার আলাপ হয় একজনের সাথে, যার নাম হরি। উনি প্রথম দেখাতেই ওই লোকটিকে আপন করে ফেলে, এবং যেহেতু ওনার কোনো সন্তান ছিল না, উনি ওকে ওনার কাছেই রেখে দেন। এরপর সারাদিনে কাজ সামলাতে লাগলো হরি আর ফাদার সাইমন। ও নিজের দুঃখ কষ্টের ভাগ করার একজন সাথী পেয়ে গেলেন। এরূপ ভালোই চলছিল। হঠাৎ আতঙ্ক নেমে আসলো ওনার জীবনে। ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি আসতে লাগলো। কে বা কারা দিত কারুর জানা নেই, কিন্তু হুমকি আসতো উনি যদি বাড়িটা না ছেড়ে চলে যান তাহলে মৃত্যু নিশ্চিত। ওনারা দুটি প্রাণী ওই বাড়িতে বসবাস করতেন, কিন্তু এরকম ভালো মানুষকে হুমকি কে বা কারা কেনই বা দেবে? উনি তো কারুর কোনো ক্ষতি করেননি। এরপর হুমকির আনাগোনা আরও বাড়তে থাকে। ক্রমে আস্তে আস্তে উনি গির্জায় আসা বন্ধ করে দেন। গির্জার তখন যাবতীয় কাজ হরি দেখত। এরপর হঠাৎ এক প্রবল ঝড় বৃষ্টির রাতে উনি নিজের বাড়িতেই মারা যান। মারা যাওয়ার সময় উনি প্রবলভাবে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেননি। এই তাকে অনেকে সাধারণ মৃত্যু বলে, কেউ বা বলে খুন, কিন্তু সত্যের আদৌ কোনো কিনারা হয়নি। এরপর ওনার দেহকে রীতি মেনে সমাধিস্থ করা হয় ওনার বাড়ির বাগানেই। এরপর হরি একলা হয়ে পড়ে। সারাদিনের কাজ সামলাতে থাকে গির্জায়, আর রাতে বাড়ি সামলায়। তারপরই ওই বাড়িতে কোনো এক নতুন মনিব নিয়ে নেয়। কিন্তু আশ্চর্য ঘটনা, এরপরে বাড়িটায় রাতের পর অশরীরী ঘটনা ঘটতে থাকে।
কেউ কোনো ছায়া মূর্তি দেখতে পায়, তো কেউ আবার কারোর অস্তিত্ব অনুভব করে সমস্ত ঘর জুড়ে। এরপর মনিবরা ওখান থেকে চলে যান। বাড়িটা আবার নিস্তব বেড়াজালে আটকে পড়ে। ততদিনে আমি গির্জার দায়িত্ব পাই এবং এখানে চলে আসি। এখন আর হরি আসে না খুব। আমি বলেছি দরকার পড়লে ডাকবো। আমি এখন এখানকার সব কিছু সামলাই। এইবার ফাদার জোসেফ চুপ করলেন। রাজীব আর শেখর এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো উনার কথা শুনছিল। এবার বলল, আচ্ছা ফাদার সাইমনের ছবি কি দেখা যাবে? ফাদার জোসেফ বলে উঠল, নিশ্চয় নিশ্চয়। এই বলে একটা বড় ছবির দিকে ইঙ্গিত করলো। সামনের দেওয়ালে একটা বড় ওয়েল পেন্টিংয়ে একজন ফাদারের ছবি। ছবিটা দেখে রাজীবের চিনতে অসুবিধে হলো না ওটাই ফাদার সাইমনের ছবি, কারণ ওই ছবিটাইও কাল রাতে দেখেছিল ওই ঘরে ওয়েল পেন্টিংয়ে। তাহলে কি সব কিছু ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো কিছুর দিকে ইঙ্গিত করছে? কিছু কি ভয়াবহ হতে চলেছে? সমস্ত কিছু ভাবতে ভাবতে ওরা ফাদার জোসেফের থেকে বিদায় নিল আর আসার সময় ওনার ফোন নাম্বারটাও সঙ্গে রেখে দিল। এরপর ওরা ফেরার জন্য অগ্রসর হলো আর পথে কয়েকটা দোকানে আর কিছু মানুষজনের কাছ থেকে ফাদার সাইমন আর হরির ব্যাপারে কিছু তথ্য জানল। সবাই এক কথায় ফাদার সাইমনের প্রশংসা করলো, কিন্তু হরির সম্বন্ধে একটা অজানা তথ্য সামনে এলো। ও নাকি জুয়া খেলে খেলে সর্বস্ব হারিয়েছিল আর ও নাকি একজন পাক্কা জুয়ারি হয়ে উঠেছিল। ওর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক সেরকম নেই আর বাড়ির সবাই ওর এই স্বভাবের জন্য ওর মুখ দেখতে চায় না। এই সব তথ্য সংগ্রহ করে ওরা ফেরার জন্য অগ্রসর হলো, কারণ বেলাও অনেক হয়ে গেছিল আর এইবার না ফিরলে হরি সন্দেহ করত। এইরূপ ভেবে ওরা একটা ভ্যান ধরে রওনা দিল। ঘড়িতে তখন প্রায় 1:30 বাজে। বাড়িতে এসে ফ্রেশ হতে হতে ওদের প্রায় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ফেরার পর থেকে হরির সঙ্গে সেরকম কোনো কথা হয়নি। ওদের শুধু একবার জিজ্ঞেস করেছিল কোথায় গেছিল ওরা। ওরা আসল কথাটা চেপে শুধু এইটুকুই বলেছিল যে আশেপাশে একটু ঘুরতে দেখতে বেরিয়েছিল। এরপর আর বিশেষ কিছু কথা হয়নি ওদের মধ্যে। এরপর খাওয়া দাওয়ার পর্ব মেটানো হলো। বাইরে থেকে ঘুরে এসে এমনিতেও খুব খিদে পেয়ে গেছিল ওদের, তাই খাবার টেবিলে আসতেই চটপট মধ্যাহ্নভোজ সেরে নিয়েছিল। ওদের আবদার মতোই আজ দুপুরের খাবারের মেনুতে বনমুরগির ঝোল আর গরম ভাত ছিল, সঙ্গে বেগুন ভাজা। তৃপ্তি করে দুপুরের লাঞ্চটা সেরে ওরা নিজেদের রুমে চলে এলো একটু বিশ্রামের জন্য। ঘড়িতে তখন 3টে বাজে। এখানে 5:30টার মধ্যেই অন্ধকার নেমে আসে। রাজীব আর শেখর বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। শেখর এক মনে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে আর রাজীব একটা ডিটেকটিভ নোবেল পড়ছে এক মনে। আজ আবার বেলা থেকেই খুব মেঘ করেছে, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। হয়তো একটু বাদেই জোরে বৃষ্টি নামবে। আকাশ কালো হয়ে এসেছে। আসার পর থেকেই রাজীব চিন্তা করছে ভেতরে ভেতরে ফাদার সাইমন আর তার হঠাৎ মৃত্যুর কথা, হরির কথা, ফাদার জোসেফের বলা কথাগুলো, হঠাৎ বাড়ির নতুন মনিবদের বাড়ি ছেড়ে অন্তর্ধান, ওর মামার এরূপ চিঠি দেওয়া এবং এই বাড়িতে আগের রাতে সেই সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ভাবনাগুলো মনের মধ্যে ঘুরছে বটে, কিন্তু সব যেন কেমন ধোঁয়াশা। কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের মিল হচ্ছে না। অনেক চিন্তা করে রাজীব ঠিক করলো আর এইভাবে শুয়ে থেকে লাভ নেই। একবার নিচের রুমে গিয়ে ওই ঘরটাতে দেখতে হবে কিছু উত্তর মেলে কি না, কারণ যতদূর মনে হচ্ছে ওটাই সাইমন সাহেবের ঘর।
ওই ঘরটাতে কিছু রহস্য নিশ্চয়ই আছে। হরি এখন ওর নিজের ঘরে নিদ্রায় মগ্ন। সন্ধ্যের আগে বোধ করি ঘুম ভাঙবে না, তাই নিরাপদে এখন নিচে নেমে রহস্য উদ্ঘাটন করা যেতেই পারে। অন্তত কারুর মাঝখানে অনুপ্রবেশ বা হস্তক্ষেপের ভয়টা আর থাকবে না। প্ল্যান মাফিক ও সব কথা শেখরকে বলল। শেখর প্রথম দিকে এরকম কার্যে রাজি না হলেও পরে রাজীবের সাহসের কাছে আর কিছু বলল না। এরপর ওরা ঘরে শেকল ঝুলিয়ে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে সেই নিচের ঘরটার দিকে অগ্রসর হলো। কালকের রাতের অভিজ্ঞতার সঙ্গে আজকের অভিজ্ঞতার অনেক তফাৎ। কাল রাতে ওই ঘরে প্রবেশ করার পর থেকে গা ছমছমে করা ভয় ঘিরে ধরেছিল, আর সারা ঘরময় কারুর নিঃশ্বাস প্রশ্বাস, আর সঙ্গে সেই গা ঘিন ঘিন করা বিশ্রী গন্ধ। কিন্তু আজ ঘরটা কেমন শান্ত স্নিগ্ধ। সারা ঘর জুড়ে মনে হয় কেউ যেন শান্তির বার্তা ছড়িয়ে রেখেছে। ভয়ের লেশ মাত্র চিহ্ন নেই। আজ দিনের আলোয় ঘরটাকে ভালোভাবে দেখতে লাগলো ওরা। কাল রাতে আবছায়া আলোতে প্রথমেই চোখে পড়েছিল বড় অয়েল পেন্টিংটা। আজ সেই অয়েল পেন্টিংটা স্পষ্টভাবে দেখতে পেল। হ্যাঁ, গির্জার ফাদার জোসেফের দেখানো সেই অয়েল পেন্টিংটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ফাদার সাইমনের পেন্টিং। কি স্নিগ্ধ আর সৌম্য দেখতে ছিলেন ফাদার সাইমন। ওনার শান্ত হাসি মুখে শত দুঃখ কষ্ট লুকিয়ে শান্তির বাণী খুঁজে পাওয়া যায়। এরপর একে একে ঘরে দেখা গেল রাইটিং ডেস্ক, একটা টেবিল, চেয়ার, একটু দোয়াত, একটা ক্রস আর কিছু রাইটিং প্যাড। এরপর যেটা চোখে পড়ল সেটা হলো একটা অনেক দিনের পুরনো আলনা, কিছু জামা কাপড়, একটা ম্যাগনিফাইং গ্লাস, একটা পালঙ্ক আর একটা ছোট ট্র্যাঙ্ক। বোঝাই যাচ্ছিল ফাদার খুব সাধারণ জীবন যাপন করতেন। লোক দেখানো বিলাসিতার থেকে অনেক দূরে ছিলেন। ঘরে সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওরা, কিন্তু সেরকম কিছু পেল না। দেখার মধ্যে বাকি ছিল শুধুমাত্র ট্র্যাঙ্কটা। ভাগ্যক্রমে ট্র্যাঙ্কের তালা খুব একটা মজবুত ছিল না, তাই ওটা ভাঙতে খুব বেশি কসরত করতে হয়নি ওদের। ট্র্যাঙ্কটা একটু পুরনো আমলের ধাঁচে গড়া। ট্র্যাঙ্কের গায়ে অনেক ধরনের কারুকার্য করা। ভেতরে ছিল অনেক পর্তুগিজ ভাষায় লেখা বই আর অনেক কাগজপত্র, যার মধ্যে বেশিরভাগই চার্চ বিষয়ক আর ধর্মের কথা নিয়ে। এগুলো দেখতে দেখতেই ওদের চোখ আটকে গেল ওরই মাঝে কয়েকটা চিঠির দিকে আর একটা ডায়েরির দিকে। রহস্য ঘোরালো চিঠিগুলো পড়তে। কেউ বা কারা বেনামে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিল ওনাকে, যার মধ্যে কোনো হুমকিতে ছিল বাড়ি ছেড়ে চলে যাবার কথা, আবার কোনো চিঠিতে ছিল প্রাণ নাশের হুমকি। কোনোটাতে ওনাকে জ্যান্ত জ্বালিয়ে দেবার কথা লেখা ছিল। চিঠিগুলো উড়ো চিঠি হিসেবেই আসতো হয়তো, বা কেউ ফেলে দিয়ে যেত, কারণ চিঠিদাতার হদিস পাওয়ার মতো কোনো ক্লু থাকতো না। এরপর শেষে পড়া শুরু হলো ডায়েরিটা। ডায়েরিটা যে সাইমন সাহেবের ডায়েরি, তার হদিস পেতে কোনো অসুবিধে হয়নি। তবে ডায়েরির পাতা উল্টাতেই চোখ স্থির হয়ে গেছিল কিছু কথায়। ডায়েরির অনেক পৃষ্ঠায় ফাঁকা, কিন্তু তারপর এমন কিছু লেখা বেরোলো যা সত্যি রহস্যকে ঘনীভূত করার জন্য যথেষ্ট। ডায়েরির প্রথম যে লেখাটার দিকে চোখ পড়ল তা ঠিক এরকম: আমি আমার শেষ দেখতে পাচ্ছি, আর বোধ হয় বাঁচার কোনো অবকাশ রইল না। আমার মৃত্যু আসন্ন। এই পৃথিবীতে লোভীদের আর পাপীদের আনাগোনা বেড়েই চলেছে। ওরা আমাকেও ছাড়ল না। আমি বিশ্বাস করেছিলাম মানুষ পরিবর্তন হয়, ভালোবাসা মানুষকে নতুন পথে নিয়ে যেতে পারে, কিন্তু আমি ভুল। এই পৃথিবী ভালো মানুষের জন্য না, পাপীদের পাপে ছেয়ে গেছে। আমি নতুন এক পথের দিশা সবার কাছে রেখে গেলাম। আমার বাণী বেঁচে থাকুক সবার মাঝে, মনের পাপ দূর করে এক নতুন পথের আলো দেখাক, যা সবাইকে ভালো পথে নিয়ে যাবে। আমি জানি এগুলো কে করছে। আমি আজ করতে পারছি,
আমি মঙ্গল চেয়েছিলাম, পারলাম না। সে আমায় মারবেই। আমি তার পর্দা ফাঁস করে দেব সবার সামনে, কিন্তু মনে হয় না সেই সময় আমি পাবো। না পেলে আমার আর পৃথিবীতে থাকা হলো না। আমি ফিরে আসব। নতুন পথের আলো দেখাতে শত্রুর ধ্বংস হওয়া প্রয়োজন। একদিন আমি ঠিক আসব। চন্দ্র যেদিন অস্ত যাবে মেঘের মাঝে, সেই লগ্নে আমি আসব। আমি আসব, আমি আসব। এরপর ডায়েরির পাতায় কোনো লেখা নেই। এতটুকু পরেই বোঝা গেল ফাদার কোনো এক চরম হিংসার শিকার হয়েছে, আর তিনি সরলভাবে মারা যাননি। খুন করা হয়েছে তাকে। প্রথমে মানসিকভাবে দিনের পর দিন তাকে খুন করা হয়েছে, তারপর হয়তো সত্যিকারের খুন। কিন্তু কেন এই নির্মম লেখা? কাকে উদ্দেশ্য করে? কিসের জন্য খুন হতে হলো? আর কে সেই আততায়ী? কিন্তু ওনার মৃত্যুর কারণ তো হার্ট অ্যাটাক। তাহলে কি এই প্রশ্নের উত্তর? এরপরে ঘরের কোথাও সেরকম কিছু পাওয়া গেল না। ওরা সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলো। নিচের বাকি ঘরগুলো প্রায় সবগুলোই তালা দেওয়া, তেমন কিছু খুঁজে পাওয়ার জো নেই। বাইরের বাগানটা এখন কেমন সুগন্ধে মুখরিত। জুঁই, গোলাপ, টগর, রজনীগন্ধা, আরও কত কি। কিন্তু এই বাগানেই কেমন ভয়ালো অন্ধকার নেমে আসে রাত 12টার সাথে সাথে। আর রাতে দেখা সেই কাটা মুন্ডুটা, বারে বারে বলে ওঠা প্রতিশোধের কথা, আচমকা ধোঁয়ায় মিলিয়ে যাওয়ার কথা। চারিদিকে যেন আরও রহস্য বিস্তার হচ্ছে, কিন্তু কিছুই মেলানো যাচ্ছে না এই মুহূর্তে। বাইরে থাকা আর বেশিক্ষণ সম্ভব হলো না। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর তার সাথে বাজ পড়া। ওরা আর সময় নষ্ট না করে নিজেদের ঘরের ভেতরে প্রবেশ করলো। বাইরে তখন তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। জানলা দিয়ে বাইরের কিছু এই মুহূর্তে ভালোভাবে দেখা যাচ্ছে না, শুধু ঝোড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ। বাইরের পরিবেশটা সত্যি মনোরম, কিন্তু ওদের তখন ওসব কিছুই ভালো লাগছিল না। এক্ষেত্রে তার দুটি কারণ। একটা, ওদের ভয়াবহ অভিজ্ঞতা, যা জানান দিচ্ছিল আবার কিছু ঘটতে পারে শীঘ্রই। আর 2 নম্বর বিষয় হলো কিছু অসমাপ্ত কথা ফাদারের, যা তার ষড়যন্ত্রকারী বা হত্যাকারীর দিকে ক্রমশ জোরালো ইঙ্গিত করছে। এক শান্ত সৌম্য ব্যক্তির এরূপ পরিণামের কথা ওরা স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু সত্যি কি এখন সমাজ এরম নিষ্ঠুর, এত ভয়ঙ্কর, এত সুবিধাবাদী? ভালো মানুষের কোনো জায়গা নেই এই সমাজে। সবাই লোভ লালসাতে ডুবে। ওরা এরূপ চিন্তা করছিল পরবর্তী পদক্ষেপ কি হবে। ওদের কি থাকা উচিত, এই বিপদের অভিজ্ঞতার সম্মুখীন হওয়া উচিত, নাকি এখনই প্রাণ বাঁচানোর জন্য এরকম ভৌতিক পরিবেশ ত্যাগ করা উচিত? শেখর একটু ভীত হয়ে পরে মাঝে মধ্যেই, কিন্তু রাজীব ঠিক উল্টো। এরকম ভয়ের কোনো ইঙ্গিত পেলেই ওর মধ্যে জেদ চেপে বসে শেষটা দেখার জন্য। তাই সে পলায়ন করার চিন্তাভাবনা তৎক্ষণাৎ নাকচ করে দিল। ওরা ওখানেই ঠিক করলো যা হওয়ার হবে, কিন্তু রহস্য উদ্ঘাটন করে এর শেষ দেখে তবে যাবে। বৃষ্টি এখনও সমান বেগেই পড়ে চলেছে। কিছুক্ষণ আগেই ওরা আলোচনা করে ঠিক করেছে আজকে রাতেই যা করার করতে হবে। আজকে রাতে আবার সেই ঘরে যেতে হবে। আর যদি কালকের মতো আজও কোনো অস্তিত্ব টের পায়, তাহলে আজ সন্তর্পণে তার সঙ্গে কথা বলতে হবে। সে কি চায়, কি ঘটেছিল, আর কেই বা ঘটালো। এরূপ যখন কথাবার্তা চলছে ওদের মধ্যে, তখন বাইরে কারুর পায়ের আওয়াজ পেল ওরা, আর তার সাথে দরজাতে টোকা। এরপর সন্ধ্যের চা নিয়ে হরি ঘরে প্রবেশ করল। এক্ষুনি বোধ হয় ঘুম ভেঙে উঠেছে, আর ওঠার ইচ্ছে বোধ হয় একটুও ছিল না। কারণ এরম বৃষ্টির সন্ধ্যায় কে না লেপ মুড়ি দিয়ে একটু ঘুমোতে চায়। ওর চোখের কোণে তখনও ঘুমের ছাপ স্পষ্ট ছিল। হরি বেশি কিছুই বলল না,
চায়ের কাপের ট্রে নামিয়ে রেখে বলল ঘুম জড়ানো গলায়, বলছি শরীরটা বিশেষ ভালো নেই, একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আমি 9টার মধ্যে খাবার দিয়ে দেবো বাবুরা। রাজীব বলল, না না, অসুবিধা কেন হবে, তুমি ওই সময়েই খাবার দিয়ে দিও, আমরা খেয়ে নেব। শেখর বলল, আচ্ছা কাকু, তোমার কি খুব শরীর খারাপ? ডাক্তার দেখাবে কি? একা থাকো, নিজের খেয়াল তো সবসময় রাখা সম্ভব হয় না। না, আমার শরীর তেমন খারাপ হয়নি, ওই একটু জ্বর মতো, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর যে প্রশ্নটা ওর দিকে এলো সেটার জন্য একদম তৈরি ছিল না ও, তাই একটু শুনেই হকচকিয়ে গেল। আচ্ছা কাকা, সত্যি কি ফাদার সাইমনের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে নাকি খুন? ওনার অজ্ঞাত আততায়ী ব্যাপারে কিছু জানো? আর এর পেছনের রহস্যটাই বা কি? হরি কিছুক্ষণ চুপ করে মাথাটা নিচু করে বলল, আপনারা আমায় না বলে কিছু খোঁজাখুঁজি করছেন? আমি কিন্তু আপনাদের কোথাও বেরোতে বারণ করেছিলাম, আপনারা বোধহয় শোনেননি। আপনাদের কোনো ক্ষতি হয়ে গেলে কি হবে বলুন তো? যতদূর জানার আমি আপনাদের বলেছি, এর বেশি জানার দরকার নেই, তাতে বিপদ বাড়তে পারে। অশরীরীদের সঙ্গে লড়াই করা যায় না। এই বলে বেরোতে গিয়েও দরজার কাছে গিয়ে থমকে গেল হরি। তারপর এই দিকে মুখ না করেই বলল, বলছি আজ রাতে ভুলেও বাইরে বেরোবেন না, আজ পূর্ণরাস চন্দ্রগ্রহণ, আজ রাতে তেনাদের শক্তি অপরিসীম থাকে, কোনো একটা অঘটন ঘটলে কিছু করার থাকবে না, আপনারা আজ রাতে না বেরোলেই ভালো। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। হরি বেরিয়ে যাওয়ার পর ওরা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে দিক শূন্য হয়ে ভাবতে লাগলো। হরির এরূপ বার্তা ওরফে ভয় পাওয়ানোর চেষ্টায় আরও রহস্যের বীজ দাঁড়া বাঁধল ওদের মনে। এইবার ওরা একে অপরকে বলল, বুঝলে, কিছু না কিছু রহস্য তো আছে, নইলে এইভাবে কেনই বা বারণ করা আমাদের? কিন্তু সূত্র কিছুর সঙ্গে কিছুই মিলছে না, আরও গভীরে গিয়ে ভাবতে হবে। আমারও সন্দেহ ক্রমশ বাড়ছে, সব যেন মায়াজালে আটকানো। বলছি আজ রাতে রহস্যের সমস্ত পর্দা ওঠাতেই হবে, কারণ এই ঘটনাগুলোর একটা ইতি হওয়া দরকার। এরপর আর চিন্তা না করে ওরা ঠিক করলো ঠিক রাত 9টায় খাবার খেয়ে একটু বিশ্রামের অভিনয় করবে। এরপর হরি ঘুমিয়ে পড়লেই ওরা সন্তর্পণে বাইরে বেরোবে রহস্য উদ্ঘাটনের জন্য। ঘড়িতে তখন প্রায় রাত 8টা বাজতে যায়। বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে, ওরা ওদের রাতের খাবার সেরে ফেলেছে কিছুক্ষণ আগে সব রেখে হরিও নিজের ঘরে শুয়ে পড়েছে। এতক্ষণে বোধ হয় গভীর নিদ্রায় আচ্ছন্ন, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। ঘড়িতে সময় এখন 10:30। রাজীব একটা সিগারেট ধরিয়ে জানলার সামনে দাঁড়িয়ে টান দিচ্ছে আর ঘড়ি দেখছে। শেখর বিছানায় আধশোয়া, তবে রাজীবের ছটপটানি দেখে বলেই ফেলল, কি হে, এত অস্থির কেন? যা হওয়ার হবে, এত চিন্তা করো না। তুমি চিন্তা করলে কি রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে? আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরই বোধ করি তাদের আসার সময় হবে। কালকেও প্রায় মাঝ রাতের দিকে সেই প্রথম ঘরের বাইরে সেই রক্ত হিম করা কান্না শুনেছিলাম। সেই কান্না শুনেই তো নিচে ওই ঘর অবধি পৌঁছালো। এরপর খানিকটা বিশ্রামের প্রস্তুতি করলো ওরা। একটু নিদ্রা দুজনের চোখে এলেও সজাগ ছিল ওরা। আর বিপদের আগমন হলো তেমনই, আর সেটা কালকের থেকেও বেশি ভয়ের। ঘড়িতে বোধ হয় তখন 12টা বেজেছিল। সমস্ত দিক একেবারে নিশ্চুপ, এতটাই নিস্তব্ধতা যে একটা পিন পড়লেও তার আওয়াজ পাওয়া যাবে। রাজীব আর শেখর নিদ্রায় মগ্ন, ঘরে লাইট নেভানো।
গোটা ঘর অন্ধকারে ঢাকা। ঠিক এরকম সময়ে একটা গা ছমছম করা ভায়োলিনের শব্দ ভেসে উঠল সেই একইভাবে সিঁড়ির দিক থেকে। সাধারণত ভায়োলিনে মিষ্টি আওয়াজ বেরোনোই স্বাভাবিক, কিন্তু এই শব্দ ছিল সম্পূর্ণ আলাদা। কেউ যেন মনে প্রাণে তার আর্তনাদ আর কাকুতি মিনতি জানাচ্ছে। সেই সুরের মাঝে এতটাই রক্তহীন করা সুর সেটা। এইবার ঘুমটা ভেঙে গেল ওদের দুজনেরই। শেখর, শুনতে পাও? একটা সুর নিচের থেকে ভেসে আসছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এই শব্দটা তো মনে হচ্ছে কোনো ভায়োলিনের। এত রাত্রে ভায়োলিন কে বাজাচ্ছে? বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে বাইরে এবার বেরোনো উচিত। যাবে বলছো? আচ্ছা, তাই চলো। এবার সাথে দুটো টর্চ নিয়ে বেরোনোর জন্য দরজা খুলেছে। হঠাৎ মনে হলো বাইরে এক ঝটকায় একটা ছায়া মূর্তি সরে গেল, যেন বোধ হয় এতক্ষণ আড়ি পেতে ওদের কথাগুলোই শুনছিল। কিন্তু এত রাতে বাইরে কার থাকার সম্ভব? ওরা দরজা বন্ধ করে ধীর পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। ওরা যত সিঁড়ি দিয়ে নামে ততই ভায়োলিনের সুর ক্ষীণ হতে শুরু করে। ওরা টর্চ জেলে সন্তর্পণে এগোতে থাকে। সিঁড়ি ধাপ শেষ হতেই ওরা বুঝতে পারে সেই সুরটা আসছে ওই ঘরটার থেকে। শীতের রাতে এমন অশরীরী আচরণ ওদের শরীরে ভয়ের সঞ্চার করলো। ওরা এগোতেই যাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ যেন ওদের পেছন থেকে অনুসরণ করছে। ঘুরে তাকাতেই মনে হলো কেউ যেন মিলিয়ে গেল। ওরা বুঝতে না পেরে বলে উঠল, কে কে ওখানে? কি চাই? বলেই টর্চের আলো সেই দিকে ফেলল, কিন্তু কাউকে আর দেখতে পেল না। এদিকে ওরা আস্তে আস্তে পা ফেলে ওই ঘরের সামনে হাজির হলো। আর আশ্চর্যভাবে এতক্ষণে যে ভায়োলিনের শব্দটা ভেসে আসছিল সেটা মিলিয়ে গেল মুহূর্তেই। সব কিছু আবার নিশ্চুপ। ওরা সন্তর্পণে সেই ঘরে ঢুকলো এবং টর্চটা নিভিয়ে অপেক্ষা করতে লাগলো কেউ আসে কি না। ঘর থেকে আর কোনো আওয়াজ ভেসে এলো না। সব নিস্তবতার চাদরে ঢাকা। এইভাবে অনেকটা সময় কেটে গেল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল কারুর অস্তিত্ব আছে ওরা ছাড়াও ওই ঘরটার মধ্যে। হঠাৎ করে এরপর একটা ঘটনা ঘটল। অনেকক্ষণ বসে থাকার ফলে শেখর কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল, তাই ও একটু উঠে দাঁড়িয়েছিল। কিন্তু তখনই একটা কোনো ধারালো বস্তু দিয়ে কেউ ওর মাথায় আঘাত করে আর ও মাটিতে লুটিয়ে পড়ে। রাজীব কিছু বুঝে উঠতে পারলো না কি করবে। চেঁচিয়ে বলল, শেখর, কি হলো তোমার? কে মারলো? শেখর, কথা বলো, কি হলো তোমার? শেখর, একটা কিছু বলো প্লিজ। তুমি এরকম চুপ করে গেল কেন? কে আছো ওই ঘরে? উত্তর দাও। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার বন্ধুর ক্ষতি করে পার পাবে না। শয়তান কোথায়? কে বল, নইলে আমি সব শেষ করে দেব। এইবার একটা হালকা কথা কেউ বলল, তোর জম বড্ড বার বেড়েছিস, এবার ফল ভোগ কর। তোর বন্ধু শেষ, এবার তোর পালা। হি 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 হি। মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমি 3 গোনার সঙ্গে সঙ্গে তুই শেষ। 1, 2। রাজীব এবার বজ্র শক্ত চোয়াল নিয়ে মনে মনে ভাবল, যা হওয়ার হবে, একটা শেষ চেষ্টা করতেই হবে। এইভাবে মৃত্যুবরণ করতে পারবে না ও। ওকে শেষ দেখতেই হবে। আগন্তুক মানুষ না অশরীরী ও জানে না, তবে শেষবারের মতো একটা চেষ্টা ওর করা দরকার। তাই আগন্তুকের 3 গোনা শেষ হবার আগেই বিদ্যুৎ চকিতে লাফিয়ে উঠে একটা মোক্ষম ঘুষি কষিয়ে দিল ওই আগন্তুকের মুখের মধ্যে। আর ও ব্যর্থভাবেই ঘুষিটা লাগলো ঠিক কপালের মাঝখানে।
সে আগন্তুক কিং কর্তব্য বিমূঢ় হয়ে এরকম আচমকা আঘাতে ছিটকে পড়ল গিয়ে ঘরের বাইরে। এবার টর্চ হাতে করে রাজীব ঘরের বাইরে এলো। আগন্তুক এবার নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলল, এইবার দেখ কি করি, উপরে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছিল আগন্তুক পকেট থেকে পিস্তল বের করলো আর তাক করলো ওর দিকে। কিন্তু ঘোড়াতে হাত দেবার আগেই প্রচণ্ড ভূমিকম্পের মতো চারিদিকের মাটি কেঁপে উঠল আর বিদ্যুৎ গর্জে উঠল সামনের কোথাও একটা। সেই আলোয় হঠাৎ বাগানের চারিদিকে একটা আলো আলোকিত হয়ে গেল আর সেই আলোতে একটা ছায়া মূর্তি প্রকট হলো। কিন্তু ছায়া মূর্তিটা মুণ্ডহীন। এইবার ছায়া মূর্তিটা হাত বাড়িয়ে আগন্তুককে ফেলে দিল মাটিতে। আর হঠাৎ করে কালকের রাতের সেই কাটা মুণ্ডটি যেন হাওয়াতে আবির্ভাব হয়ে আগন্তুকের বুকে চেপে বসল। সাথে সাথেই ওই কাটা মুণ্ডটির চোখ থেকে জলসানো আলো বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে আগন্তুক পুরো ঝলসে দিল। আগুনে পুড়িয়ে যেমন ঝলসানো হয় সেরকমই আগন্তুকটি পুড়ে গেল। সেই সময় সেই হাড় হিম করা আর্তনাদ সব কিছু যেন ভেদ করে ছাড়িয়ে গেল। এরপর সব শান্ত। কিন্তু এ কি দেখছে রাজীব? এই আগন্তুক যে অচেনা নয়, এ যে একদমই চেনা। ছি ছি, আগন্তুকের রূপে এই তালে কি শয়তান! বাগানের মাটিতে তখন ঝলসে দুদিকের হাত ছড়িয়ে চোখ ঠিকরে পড়ে রয়েছে হরি, সব থেকে এ বাড়ির বিশ্বস্ত ভৃত্য। ঘেন্নায় দুই চোখে জল চলে এলো রাজীবের। এই শেখরের ক্ষতি করল। এইবার আলো আরও বাড়ল। মুণ্ডহীন দেহটাকে এবার ওই মুন্ডু গিয়ে বসল। এইবার চিনতে অসুবিধে হলো না, ওর সামনে ফাদার সাইমন। যেমন অয়েল পেন্টিংয়ে দেখেছিল হুবহু একই ব্যক্তি দাঁড়িয়ে। কাল রাতে এই মুন্ডুটাই প্রতিশোধ চেয়েছিল। এইবার ফাদার সাইমন বলা শুরু করলেন, আমি আজ মৃত, আমার কোনো অস্তিত্ব নেই। আজও আমার মুক্তি হয়নি। আজও আমি এই বাড়িময় ঘুরে বেড়াই। আমি যে বড্ড ভালোবেসেছিলাম এই বাড়িকে, আজ আমি শান্ত। আমার প্রতিশোধ পূরণ হলো। এই বিশ্বাসঘাতককে আজ নিজের হাতে শাস্তি দিয়ে আমি শান্ত। আমি বড্ড ভালোবেসেছিলাম ওকে, নিজের সন্তান রূপে ভালোবেসেছিলাম। কিন্তু ওর করা ষড়যন্ত্রে আজ আমি মৃত। আমায় গলা টিপে খুন করেছিল শয়তান। তারপর কবর দেওয়া হয় এই বাগানে। এরপর একদিন এই কবর থেকে বের করে আমার মাথা কেটে ফেলে ও আমার বহুমূল্য হীরের একটি হার আত্মসাৎ করার জন্য। আমি ওকে আশ্রয় দিয়েছিলাম। ও জুয়া খেলতো, ওর পরিবার ওকে ছেড়ে গেছিল, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম ওকে। সন্তান স্নেহে আগলে রেখেছিলাম। কিন্তু ও বাড়ি হাতানোর জন্য চক্রান্ত করে, বেনামি চিঠি লিখতে শুরু করে। এরপর হুমকি আসে। একদিন আমি সবটা ধরে ফেলি, কিন্তু কথাটা জানার পরের দিনই ঝড় বৃষ্টির রাতে খুন হতে হয় আমাকে। তারপর থেকে প্রতিশোধ স্পৃহায় আমি ঘুরে বেড়াই এই বাড়ির আনাচে কানাচে মাঝরাতে। এ কারণেই নতুন মনিবরা যারা এসেছিল ওরাও বাড়িতে আর আসে না। এই শয়তান বিশ্বাসঘাতক এটাই চেয়েছিল, ভয় সবাই বাড়ি ছাড়া হোক আর ও একা ভোগ করুক বাড়িটা। এইবার উনি বললেন, আমার সময় হয়ে এসেছে, আমায় যেতে হবে। তবে আমি এখনো মুক্তি পাইনি। এই বাড়ির নিচের ঘরে আমার ঘরে একটা অয়েল পেন্টিং আছে। পারলে যাওয়ার আগে ওটা পুড়িয়ে দিও। ওটাই আমার শেষ স্মৃতি। আর এই বাড়িটা দেখো, যাতে ভালো উদ্দেশ্যে ব্যবহার হয়। তোমাদের মঙ্গল হোক, আমি আসি। এবার আবার কোথাও একটা সজোরে বাজ পড়ল এবং মাটি আবারও কেঁপে উঠল। সেই সাথে আবার ধোঁয়ার মধ্যে দিয়ে ফাদার সাইমন চিরতরে মিলিয়ে গেলেন। এরপর রাজীব অনেকক্ষণ হতবাক হয়ে বসেছিল। তারপর শেখরের জ্ঞান ফেরায় আর সমস্ত কিছু ওকে বলে,
এরপর সবার প্রথম ওই অয়েল পেন্টিংটা পুড়িয়ে ফেলে ওরা। সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়ার স্রোত গা ঘেঁষে বেরিয়ে যায় ওদের। প্রায় ভোর রাতে সব কিছু গুছিয়ে ফাদার জোসেফকে ফোন করে ওরা। সকালে ফাদার এসে যায়। সব শোনার পর মাটি খুঁড়ে আবার ফাদার সাইমনের কঙ্কাল সার বের করে শাস্ত্র মতে সমাধিস্থ করেন। এরপর যাওয়ার আগে কথা দেয় ওদেরকে এই বাড়ি সঠিক কাজে ব্যবহার হবে। ভোরের আলো ফোটার পরে ওরা বিদায় জানালো বাড়িকে। এই দুদিনের আলাপ বড়ই আপন করে নিয়েছিল ওদেরকে, কিন্তু শেষ থেকেই যে শুরু হয় তাই আবার ভবিষ্যতে ফিরে আসার অঙ্গীকার করে ওরা রওনা দিল। এরপর কেটে গেছে কয়েক মাস। এখন ওরা আবার নিজেদের পড়াশোনায় ব্যস্ত আর নিজেদের জীবনে। মামাকে ফিরে সব জানিয়েছিল। ফাদার জোসেফের সঙ্গে এখন মাঝে মাঝে কথা হয়। ওই বাড়িটায় এখন অনাথ আশ্রমের কাজ চলে। দুস্থ অনাথ শিশুরা পড়াশোনা করে এবং থাকে। ফাদার জোসেফ ওদের দেখাশোনা করেন। ফাদার সাইমন আজ সত্যি খুব তৃপ্ত। আজও ভাবনার অগোচরে কখনো কখনো মনে পড়ে যায় সেই সাইমন সাহেবের পৌর বাড়ি। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।